আচ্ছা, শুরুতেই এখানে সিলেবাস দেখা যাচ্ছে। এটা হলো আমাদের যে রসায়ন প্রভাষকের যে সিলেবাস ছিল, লিখিত সিলেবাস, সেই সিলেবাস আমরা আপাতত এইটা ফলো করেই পড়তেছি। তারপর নতুন সার্কুলার হয়তো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। সার্কুলার আসার পর আমরা জিনিসগুলো আরো সুন্দরভাবে সাজাতে পারবো এবং সেই অনুযায়ী ক্লাসগুলো সাজিয়ে দেব। আচ্ছা, তাহলে আমরা আজকে জৈব রসায়নটা শুরু করব। আমি এখানে একটু সিলেবাসটা আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি কি কি পড়তে হবে। মূলত যেহেতু এমসিকিউর জন্য আমাদের এখানে অনেক বিস্তারিত ডিটেল সিলেবাস দেওয়া আছে। এখানে সবগুলো থেকে জাস্ট আমাদের বেসিক কম্পোনেন্টগুলা এবং যে টপিকসগুলো তোমার দেখবা যে বিভিন্ন অ্যাডমিশনের পরীক্ষায় আসছে, সেই টপিকসগুলো আমাদের বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে এবং এর জন্য প্রচুর পরিমাণে অ্যাডমিশন এবং মেডিকেল, তারপর যে ভার্সিটির বিভিন্ন যে কোশ্চেনগুলো আছে এগুলো অ্যানালাইসিস করতে হবে, এগুলো সলভ করতে হবে। কারণ এগুলাই এমসিকিউ পদ্ধতির, এছাড়া আর কোনো এমসিকিউ আমাদের নেই, কারণ এর আগে নিবন্ধন পরীক্ষা কখনো এমসিকিউতে হয়নি এখন পর্যন্ত। আর এই যে ৪৯তম বিসিএস গেল, সেই বিসিএস এর তোমার যে কেমিস্ট্রি কোশ্চেনটা ছিল সেটাও তোমরা একবার দেখতে পারো, ওই আদলেই কোশ্চেনগুলো হবে তোমাদের। আচ্ছা, তাহলে এই জন্য আমরা প্রত্যেকটা টপিকস পড়বো এবং এই টপিকস রিলেটেড যে আমাদের যে এডমিশনের কোশ্চেনগুলো আছে সেগুলো আর কি সলভ করতে হবে। আচ্ছা, তাহলে আজকে অর্গানিক কেমিস্ট্রি আমরা এখানে একটু জুম করে দিচ্ছি আমি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। অর্গানিক কেমিস্ট্রির যে এই যে অ্যাটমিক অরবিটালস, তারপর এখানে সমযোজী বন্ধন, হাইব্রিডাইজেশন, অরবিটালের বিভিন্ন শেপ, ঠিক আছে, তারপর ফাংশনাল গ্রুপ, ঠিক আছে, এই যে ফাংশনাল গ্রুপ, তারপর সমগোত্রীয় শ্রেণী, তারপর যে নামকরণ, ঠিক আছে, এই জিনিসগুলো আজকে আমরা দেখানোর ট্রাই করব। এখানে প্রথমে আমরা একদম এইচএসসি বইয়ের, আমাদের হাজারিনাগের যে বই আছে এইচএসসি, এটাই আমরা ফলো করব। আগে মেন বইটা সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, তারপর আমরা যে কোনো বই থেকে, তারপর এটা সার্কুলার আসলে হয়তো বিভিন্ন বই বের হবে, সেখান থেকে আমরা যে কোনো একটা চুজ করে ওই বইটাকে ভালো করে পড়ে ফেলতে হবে এবং এমসিকিউ সলভ করতে হবে। আচ্ছা, এছাড়া আমাদের একাডেমি থেকেও তোমাদের পরীক্ষা নেওয়া হবে আর কি এই টপিক্সের উপরে। আচ্ছা, তাহলে আজকে আমাদের চতুর্থ ক্লাস। আচ্ছা, তাহলে দেখি জৈব রসায়নটা একদম আমরা শুরু থেকে বেসিক থেকে আগে আমাদের বেসিক কম্পোনেন্টগুলো জানতে হবে, যে আসলে জৈব রসায়ন থেকে কি কি আসতে পারে। আর এই বইটা এখানে তোমার হাইলাইট করা আছে, এখানে যে জিনিসগুলো এখানে হাইলাইট করা আছে, ধরো এই জিনিসটা হাইলাইট করা আছে মানে এইটা বিগত সালে পরীক্ষা আসছে, বিভিন্ন এডমিশনে তোমার এই 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 লাইন থেকে প্রশ্ন আসছে। এই যে লাল মানে হাইলাইট করা আছে, তারপর কমলা রং আছে, হলুদ রং আছে, আবার কিছু হাইলাইট করা আছে, ওগুলো তোমার পড়তে হবে আর কি ভালো রেজাল্ট করার জন্য। এই যেহেতু এমসিকিউ একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, এই জন্য আমাদের বেসিকটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, তাহলে আমরা যে কোনো ধরনের কোশ্চেন আসলে আশা করা যায় আমরা অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে ভূমিকা দেওয়া আছে যে জৈব যৌগটা আসলে কিভাবে আসলো, ঠিক আছে, এই জিনিসগুলো সম্পর্কে। তাহলে জৈব রসায়ন হলো মূলত কার্বন যৌগের রসায়ন, হাইড্রোকার্বন হলো মূল যৌগ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখবো যে জৈব যৌগ এখানে কিছু আছে ব্যতিক্রম, এগুলো বাদে বাকি যে যত জৈব যৌগ আছে সবার ভিতরেই কার্বন রয়েছে। তাহলে হাইড্রোকার্বন যারা আছে, হাইড্রোকার্বন মানে কার্বন হাইড্রোজেন রিলেটেড যে যৌগগুলো আছে, আচ্ছা, সেগুলোকে আমরা সহজে জৈব যৌগ বলতে পারি। আরও সংজ্ঞা আছে পরবর্তীতে। হাইড্রোকার্বনে হাইড্রোজেন পরমাণু বিভিন্ন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে বিভিন্ন শ্রেণীর জৈব যৌগ সৃষ্টি করতে পারে। আচ্ছা, তাহলে এখানে যে হাইড্রোজেনটা থাকে, সেই হাইড্রোজেনটা ধরো আমরা বেনজিন সবাই চিনি। বেনজিনে কি থাকে? 6টা কার্বন থাকে, 6টা কার্বন থাকে আর 6টা হাইড্রোজেন থাকে। এখন ধরো বেনজিনকে আমরা যদি একটু গাঠনিক সংকেত আকারে লিখি, আচ্ছা, এই ধরো বেনজিন। আচ্ছা, তাহলে এইটার ভিতরে 6টা কার্বন আছে, 6টা হাইড্রোজেন আছে। আচ্ছা, এখন এখান থেকে একটা হাইড্রোজেন যদি আমরা প্রতিস্থাপিত করি, ধরো এখান থেকে একটা হাইড্রোজেন আমরা সরিয়ে নিলাম, এই সরিয়ে নিলে তখন এখানে হাইড্রোজেন হয়ে যাবে কয়টা? C6H5। তখন এইটাকে একটা কার্যকরী গ্রুপ হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে তখন ফিনাইল গ্রুপ। এখন তুমি এই হাইড্রোজেনের পরিবর্তে এখানে বিভিন্ন ফাংশনাল গ্রুপ, এখানে ধরো একটা NO2 আমি দিলাম, তারপর হ্যালোজেন, বিভিন্ন ফাংশনাল গ্রুপ এটার সাথে যুক্ত হতে পারে। এভাবে করে বিভিন্ন যৌগ এখানে তৈরি হতে পারে। আচ্ছা, তাহলে এই হলো মূলত যে জৈব যৌগের বেসিক কনসেপ্ট, আরও আছে এখানে। আচ্ছা, তাহলে এই বিভিন্ন গ্রুপ বা মূলক সংশ্লিষ্ট যৌগের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে বিভিন্ন গ্রুপ এটার সাথে আসবে, এটা আসলে এই পুরো যৌগটার রাসায়নিক ধর্মটাকে কন্ট্রোল করবে, তাই এদেরকে কার্যকারী মূলক বলা হয়।
ঠিক আছে? তাহলে কার্যকারীমূলক কি করে? এই যে বিভিন্ন যে তোমার এই যে পুরো যৌগের ধর্মটা নিয়ন্ত্রণ করে। রাসায়নিক ধর্মটা তারা কন্ট্রোল করে। তাহলে কার্যকরী মূলক ভিত্তিক জৈব যৌগের শ্রেণীকে সমগোত্রীয় শ্রেণী বলে। তাহলে এই যে পুরো অধ্যায়ে এই জিনিসগুলো নিয়েই তোমরা আলোচনা করা হবে। বিভিন্ন জৈব যৌগ, এদের বিভিন্ন ধর্ম। আচ্ছা, তাহলে এখানে পরীক্ষায় আসার মতো কি আছে দেখো। এখানে পরীক্ষায় আসার মতো যে হিস্ট্রি থেকে জৈব যৌগের যে হিস্ট্রি আছে, এই হিস্ট্রি কোথা থেকে আসলো আসলে, কিভাবে আসলে এই ধারণাটা শাখাটা চালু হলো, কে চালু করলো, কোথা থেকে আসলো, এই জিনিসগুলো তোমার পরীক্ষায় খুবই আসার সম্ভাবনা আছে। এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষা থাকে। এই যে দেখো, এই যে এখানে গোলাপি কালার যে মার্ক করা আছে, গোলাপি কালার মার্ক করা জিনিসগুলো থেকে বিগত সালে অ্যাডমিশনের পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসছে। তাহলে তোমাদের কাছে যে বইটা আছে, মেন বইটা আছে, এইটা আগে প্রথম কাজ হলো এইচএসসির যে দুইটা বই আছে, এইচএসসির যে দুইটা বই আছে, এই দুইটা বই সিলেবাসে যে যে টপিকস আছে, এই টপিকসগুলো সব এখান থেকে পড়ে ফেলতে হবে। তারপর যে বিগত যে আমি তো শুরুতেই বললাম যে বিগত যে অ্যাডমিশনের কোশ্চেনগুলো আছে, এগুলো ব্যাখ্যা সহ পড়ে ফেলতে। আমি তোমাদের কিছু, যারা অলরেডি আমাদের কোর্সে ভর্তি আছো, তোমাদের আমি এগুলো কিছু পিডিএফ করে দিব, ওগুলো তোমরা পড়ে ফেলবা। আচ্ছা, তাহলে দেখি আসলে জৈব যৌগ। তাহলে জৈব যৌগ বলতে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহ বোঝায়। তাহলে কার্বন এবং হাইড্রোজেন বিশিষ্ট যৌগকে আমরা জৈব যৌগ বলবো। এবং এছাড়াও এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলে বিভিন্ন গ্রুপ এখানে চলে আসলে ওইটা থেকে আলাদা একটা নতুন যে যৌগ তৈরি হবে, এগুলো সবগুলো মিলেই মূলত জৈব যৌগ। তাহলে জৈব যৌগে কার্বনের সাথে প্রধানত কি থাকবে? হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, অথবা নাইট্রোজেন, অথবা সালফার, ফসফরাস, হ্যালোজেন, হ্যালোজেন এক্স, এটা হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো কেউ হতে পারে, প্রভৃতি মৌল যুক্ত থাকে। তাহলে কার্বনের সাথে কারা কারা থাকে? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন, প্রভৃতি মৌল যুক্ত। এখন পরীক্ষায় তোমার এভাবে আসতে পারে যে জৈব যৌগে কার্বনের সাথে নিচের কোনটি যুক্ত থাকে না, এরকম করে পরীক্ষা আসতে পারে। তখন এইগুলা বাদে যাকে দেখবা সেই এখানে থাকে না। যেমন এখানে মিথেন, মিথাইল ক্লোরাইড, মিথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড প্রভৃতি হলো জৈব যৌগ। দেখবে যে প্রত্যেকটার ভিতরেই কার্বন, হাইড্রোজেন, এই যে তোমার এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকের ভিতরেই পেয়ে যাবা। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই যে হ্যালোজেন আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আবার হাইড্রোজেন, তারপর কার্বন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এভাবে দেখবা যে দেখলেই আমরা চিনতে পারবো। আচ্ছা, তারপর কিছু আছে ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলোও পরীক্ষায় তোমার বেশি আসে আর কি। ঠিক আছে, আচ্ছা আমি একটু লাইভটা চেক করে আসছি যে সবকিছু ঠিকঠাক চলতেছে কিনা। অনেক সময় হ্যাঁ, আশা করি সবাই দেখতে পাচ্ছ। যদি কোথাও অসুবিধা হয় বা সাউন্ড সিস্টেমে সমস্যা হয়, তোমরা একটু এখানে কমেন্ট আছে অথবা গুগল মিটে হ্যান্ড রাইজ করলেও হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে আমি তো তোমাদের রোড ম্যাপটা বলছি যে পড়াশোনার ধাপ হলো দুইটা। প্রথম হলো আমাদের কাজ হলো, এখন যেহেতু এখনো মানে আমাদের পূর্ণাঙ্গ যে সিলেবাস আসে নাই, এখন আমাদের কাজ হলো এইচএসসি বই দুইটা, যে আমি যে টপিকসগুলো এখানে দাগানো আছে এবং যেগুলো আমি বলবো, এই জিনিসগুলো তোমরা ভালো করে বাসায় পড়ে ফেলবা। এই হলো প্রথম কাজ। তারপরের কাজ হলো যে কোনো একটা অ্যাডমিশনের গাইড বই কিনতে পারো, যেগুলো তোমার বিগত সালের সব কোশ্চেন দেয়া আছে। এটা কিনে এটা থেকে বিগত কোশ্চেনগুলো সলভ করতে হবে। এই হলো আপাতত কাজ। এগুলা করলেই দেখবা যে তোমার অনেক পড়া, মানে তুমি এগিয়ে যাবা। সিলেবাস দিলে দেখবা যে অনেক টপিকসই তোমার পড়া হয়ে গেছে। এইচএসসি বই ২ টার ভিতরে যা, যা আছে। ঠিক আছে? আচ্ছা। তার এভাবে পড়তে হবে। তারপর সিলেবাস আসার পরে আমরা রুটিন করে আমি এগুলা থেকে তোমাদের এমসিকিউ এক্সাম নিব। ২০, ৩০ মার্ক, ৫০ মার্ক এভাবে করে প্রত্যেকটা টপিকস থেকে এক্সাম নেওয়া হবে। তখন আবার এগুলো আবার রিভিশন করা হবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা একটু দেখি যে জৈব যৌগটা কোথা থেকে আসলো। আচ্ছা দেখো। তাহলে ১৮১৫ সালে বিজ্ঞানী বার্জেলিয়াস প্রস্তাব করেন যে জৈব যৌগসমূহ কেবল সজীব উদ্ভিদ এবং মানে সজীব উদ্ভিদ মানে সবুজ যে উদ্ভিদ আছে, আমি একটু জুম করে দিচ্ছি। আচ্ছা, এখন ঠিক আছে আশা করি। আচ্ছা, সজীব উদ্ভিদ ও প্রাণীদেহের এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়ে থাকে, তাই পরীক্ষাগারে জৈব যৌগসমূহ প্রস্তুত করা সম্ভব নয়। তাহলে এটা একজন বিজ্ঞানী দিয়েছিল, যার নাম কি ছিল? বার্জেলিয়াস। তাহলে বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ বলা হয় একে। তাহলে তিনি বলেছিল যে এগুলো ল্যাবরেটরিতে তৈরি করা যায় না, কিন্তু ওই যে বিভিন্ন যে সবুজ উদ্ভিদ প্রাণীদেহে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে এগুলা অটোমেটিকলি তৈরি হয়, এটা তিনি বলছিল। আচ্ছা, এই না তাহলে তাহলে পরীক্ষা আসতে পারে যে প্রাণশক্তি মতবাদ কে দিয়েছিল? এটা দিয়েছিল
বার্জেলিয়াস। আচ্ছা, তখন সব বিজ্ঞানী এই মতবাদ গ্রহণ করছে না, তখন এটা সবাই গ্রহণ করছিল 1815 দিকে। তারপর 1828 সালে এসে বিজ্ঞানী ফ্রেডারিক উহলার, ঠিক আছে, ফ্রেডারিক উহলার পরীক্ষাগারে অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড ও লেড সায়ানের দ্রবণের বিক্রিয়ায় অ্যামোনিয়াম সায়ানের দ্রবণকে উত্তাপে বাষ্পীভূত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানের তৈরি করতে গিয়ে আকস্মিকভাবে ইউরিয়া প্রস্তুত করেন। খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা। এই লাইনটা থেকে তোমার পরীক্ষায় বিগত সালে কোশ্চেন আসছে। এই যে দেখো, পিঙ্ক কালারের যে কালার মানে এখান থেকে কোশ্চেন আসছে। এই যে এই কালার মানে এখান থেকেও কোশ্চেন আসছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, তাহলে ফ্রেডরিক উহলার এই যে ইউরিয়া প্রথম প্রস্তুত করছে, এটা আকস্মিকভাবে তৈরি হয়েছে। তারা জানেও না এখানে ইউরিয়া তৈরি হবে, ইউরিয়া নামক একটা যৌগ। তাহলে আকস্মিকভাবে ইউরিয়া নামে একটা যৌগ তৈরি হয়ে গিয়েছিল। এই টেস্টটা করছিল ফ্রেডরিক উহলার, এটা মনে রাখতে হবে, 1828 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট, এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা এমসিকিউ আসার খুব চান্স আছে এখানে। আচ্ছা, তাহলে দেখো তিনি কি কি নিয়ে পরীক্ষা করছিলেন, এটা আমাদের জানতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড, লেড সায়ানেট, এই দ্রবণে বিক্রিয়ায় উৎপন্ন, এখান থেকে উৎপন্ন হয়েছিল অ্যামোনিয়াম সায়ানেট, দ্রবণকে উত্তাপে বাষ্পীভূত করে। উত্তাপে বাষ্পীভূত করে মানে কি, এটাকে তাপ দিয়ে বাষ্পীভূত করতে চেয়েছিল, করে কঠিন অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে গিয়ে, এটাকে তাপ দিয়ে তারা এটাকে একটা ক্রিস্টাল আকারে, এবারে কঠিন অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে গিয়েছিল, তৈরি করতে গিয়ে ওখানে ইউরিয়া তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এই যে একটা যুগান্তকারী বিক্রিয়া এখানে তৈরি হয়েছে, এখান থেকেই মূলত জৈব রসায়নের যে শিকড়, এই শিকড় এখান থেকেই মানে শুরু হয়েছে আর কি। একটা গাছ যেমন শুরু থেকে শিকড় থেকে, এখান থেকে আর কি সবকিছুর ধারণাটা চালু হয়েছে। এই যে দেখো, এখানে বিক্রিয়াটা দেখা যাচ্ছে, অ্যামোনিয়াম ক্লোরাইড লেড সায়ানাইডের সাথে বিক্রিয়া করে। এখানে দেখো, এই যে তোমার এখানে এই যে যে একটা যৌগ এখানে পাইছি, এইটাই মূলত এখানে ইউরিয়া। এই যে দেখো, আচ্ছা সরি, এটা ইউরিয়া না, এটা হলো অ্যামোনিয়াম সায়ানেট। আচ্ছা, অ্যামোনিয়াম সায়ানেটকে পুনর্বিষ্ট করেছে তাপ দেওয়া। আচ্ছা, ওখানে দুইটা ধাপ ছিল। প্রথমে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি হয়েছে, অ্যামোনিয়াম সায়ানেটকে পরবর্তীতে তাপ দিয়ে বাষ্প করতে গেছে। বাষ্প করার সময় এখানে নতুন একটা যৌগ তৈরি হয়েছে, সেটার নামই হলো ইউরিয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউরিয়ার সংকেতটা কিরকম? ইউরিয়ার সংকেতটা অনেক সময় পরীক্ষা আসে, NH2 বন্ড NH2, এটাই হলো ইউরিয়ার সংকেত। ঠিক আছে? এটা, এই সংকেতটা আমাদের মনে হয়। তাহলে প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর এখানে দেখো বলা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড লেড সায়ানেট, দ্রবণের বিক্রিয়ায় অ্যামোনিয়াম সায়ানেট প্রথম উৎপন্ন হয়েছে, এটা হলো অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেটকে পরবর্তীতে কি করছে, তাপ দিয়ে বাষ্পাকারে তাপ দিতে গেছে, তখন এটা পুনর্বিন্যস্ত হয়ে একটা নতুন যৌগ তৈরি হয়েছে, যেটার নামই হলো ইউরিয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফ্রেডরিক উহলার এরূপে অ্যামোনিয়াম সায়ানেট লবণকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করে প্রমাণ করেন যে প্রাণশক্তি সাহায্য ছাড়াই পরীক্ষাগারে জৈব যৌগ প্রস্তুত। তাহলে আগে একটা ধারণা ছিল যে পরীক্ষাগারে এটা প্রস্তুত করা যায় না, কিন্তু পরবর্তীতে ফ্রেডরিক উহলার তিনি এসে এটা প্রমাণ করলেন যে আসলে এটা ল্যাবরেটরিতেও এই ধরনের যৌগ তৈরি করা সম্ভব। এখানে উৎপন্ন ইউরিয়া একটি জৈব যৌগ, এটি স্তন্যপায়ী প্রাণীর প্রস্রাব থেকে ইতিপূর্বে আবিষ্কৃত হয়। ঠিক আছে? এটা আগে থেকে সবাই জানতো যে মূত্রে তোমার ইউরিয়া থাকে, কিন্তু এইটা যে ল্যাবরেটরিতে তৈরি করা যায় এটা আগে জানতো না। তারপর এই ফ্রেডরিক উলার তিনি এটা প্রমাণ করছে যে এই যে ইউরিয়া নামক একটা জৈব যৌগ, এটা আসলে তোমার ল্যাবরেটরিতে তৈরি করে। তাহলে ইউরিয়াটা কিন্তু এক ধরনের জৈব যৌগ, এবং এটা একটা সমযোজী যৌগ। মনে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে যে ইউরিয়া কি ধরনের যৌগ। ইউরিয়া কিন্তু একটা জৈব যৌগ, এর ভিতরে নাইট্রোজেন আছে। আগে আমরা বলেছিলাম যে কি কি থাকলে জৈব যৌগ হতে পারে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। ঠিক আছে? এর ভিতরে সবই আছে, তার মানে এটা একটা জৈব যৌগ, কোনো সন্দেহ ছাড়াই। আচ্ছা, তাহলে প্রাণশক্তির মতবাদ যে সঠিক নয় তা পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুতির মাধ্যমে প্রমাণিত। তাহলে এটা পরীক্ষা আসতে পারে যে প্রাণশক্তি মতামতকে ভুল প্রমাণিত করেছিল কোন বিজ্ঞানী? এটা হলো ফ্রেডরিক উহলার। তাহলে এই জন্য তাকে জৈব রসায়নের জনক বলা হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট এই যে জিনিসটা, যে জৈব রসায়নের জনক বলা হয় কাকে? ফ্রেডরিক উহলারকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে পরীক্ষা এটা আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আমি একটু, এখানে আরো কিছু কন্টেন্ট আছে, আমি একটু তোমাদের এখান থেকে একটু দেখাচ্ছি। আরো কিছু বইতে সাথে করা নাই। ঠিক আছে, এগুলো আমরা পড়েছি, ভাইটাল ফোর্স থিওরি আমরা পড়েছি।
তাহলে জৈব যৌগের নামের প্রভাবত্বক পরীক্ষা যদি আসে, এগুলো অনেকেরই কনফিউশন হয়, আমি সেই জন্য একটু দেখাচ্ছি এখান থেকে। এগুলো পিডিএফ আমি দিয়ে দেবো, তোমরা অলরেডি যারা ভর্তি আছো তোমাদের পিডিএফ গুলো দিয়ে দেবো আমরা সবকিছু একসাথে করে। তাহলে যদি বলে নামের প্রবর্তক, আচ্ছা নামের প্রবর্তক বললে কি হবে? বার্জেলিয়াস হবে। আচ্ছা, আর যদি বলে জৈব রসায়নের জনক, খুবই ইম্পর্টেন্ট, তখন হবে ফ্রেডরিক উহলার। তিনি একজন জার্মানি রসায়নবিদ, আর বার্জিলিয়াস ছিল সুইডেনের। আচ্ছা, এগুলো দরকার নেই, তুমি ফ্রেডরিক উহলারটা মনে রাখবা, জার্মানি। ফ্রেডরিক উহলার জৈব রসায়নের জনক, আর জৈব রসায়ন নামের প্রবর্তক হলো বার্জিলিয়াস। তবে আরো কিছু কন্টেন্ট এখানে আছে একসাথে করে এই অধ্যায়ের, গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াগুলোর কি আবিষ্কার করেছিল, যেমন এই যে অ্যাসিডিক অ্যাসিড সংশ্লেষণ বিক্রিয়া, এটা বিক্রিয়াটাকে কোব রিয়াকশন বলা হয়, এটা পরবর্তী আমরা দেখব। এই বিজ্ঞানীর নাম অনুসারে আর কি রিয়াকশনটার নাম রাখছে। তাকে তাহলে অ্যাসিডিক অ্যাসিড সংশ্লেষণ আবিষ্কার করে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী কোব। কোব অথবা কোবে এরকম বলে। বেনজিনের সরভুজাকৃতি কাঠামো, এই যে বেনজিনের আমরা যে স্ট্রাকচারটা এখন দেখতে পাচ্ছি, এই যে তোমার এরকম যে কার্বনের 6টা স্ট্রাকচার এরকম যে আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে কে আবিষ্কার করেছে? আগস্ট কেকুল। আগস্ট কেকুল, এটা মনে রাখতে হবে। এসটি রসায়নের জনককে? জে এইচ ভ্যানটফ, মনে রাখতে হবে। রসায়নের জনককে, খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের কেমিস্ট্রি ছাড়াও ওই যে আমরা যে বিভিন্ন বিজ্ঞানের যে বেসিক বিজ্ঞান থাকে, সাধারণ বিজ্ঞান আর কি, বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসে, রসায়নের জনক বলা হয় কাকে? ল্যাভেসিয়াকে। আর যদি বলা হয় আধুনিক রসায়নের জনক, তখন আমরা বলবো আহ, জন ডাল্টন। হ্যাঁ, ঠিক আছে। সম্ভবত তারপরও বইয়ের রেফারেন্স থেকে একটু দেখতে হবে। আচ্ছা, তারপর প্রাণশক্তির মতবাদের জনক, তাকে বলা হয় বার্জিলিয়াস, যেটা আমরা এই একটু আগে দেখলাম। তারপর এখানে কিছু বিক্রিয়া টিক্রিয়া আছে, এগুলো আমাদের দরকার নেই। তারপর কি কি থাকে এগুলো আমরা বই থেকে দেখছি। আচ্ছা, এখন দেখো কিছু ব্যতিক্রমী কিছু, ব্যতিক্রমটা হয়তো বইতে আছে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটানো, এখানে একসাথে করা আছে। তাহলে দেখো, কার্বন হাইড্রোজেন থাকা সত্ত্বেও জৈব যৌগ নয়। খুবই ইম্পর্টেন্ট এটা, পরীক্ষা আসবে। নিচের কোনটি জৈব যৌগ নয়? তাহলে কার্বন হাইড্রোজেন দেখে জৈব যৌগ বলা যাবে না, কিছু আছে ব্যতিক্রম এখানে। কেমিস্ট্রিতে এই জিনিসটাই কেমিস্ট্রির একটা জটিল ব্যাপার, যে আমরা একটা ধারায় কোনো কিছু পাওয়া যায় না, একটা ধারায় পড়তে যাবা, আবার কিছুক্ষণ পর দেখবা যে কিছু ব্যতিক্রম এটার আছে। এই জন্য ব্যতিক্রমগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে অ্যামোনিয়াম সায়ানেট, তোমার সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? এই যে যৌগগুলা, এই যৌগগুলার আমাদের সংকেত সহ মনে রাখতে হবে। খুবই ইম্পর্টেন্ট এখানে যৌগগুলা। আশা করি সবাই ঠিক মতো দেখতে পাচ্ছ। তোমরা যারা লাইভটা দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেল থেকে, তোমরা চাইলে আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে, এর আগেও আমরা অলরেডি লাইভ ক্লাস নিয়েছি, তোমরা ওগুলোও দেখতে পারো এই ক্লাস শেষে, এবং তোমরা ক্লাসটা শেয়ার করে দিতে পারো তোমাদের পরিচিত যারা আছে। চলতেছে, রেকর্ড হয়ে থাকবে, তোমরা সময় দেখে নিতে পারবা। আমরা পড়াশোনায় চলে যাই। তো তাহলে এখান থেকে কি কি কন্টেন্ট পেলাম, আমরা কি কি পড়তে হবে আর কি? এই যে এখানে থেকে পড়তে হবে যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, কিন্তু তারপরে জৈব যৌগ নয় কারা, এই যৌগগুলো পড়তে হবে। তারপর কার্বন বিশিষ্ট অজৈব যৌগ, আচ্ছা এখন এটা এখানে এগুলো চাইলে পড়তে পারো, যে কার্বন আছে কিন্তু তারপরও অজৈব যৌগ। এই যে আমরা শুরুতে বলছিলাম কার্বন অক্সিজেন এগুলো থাকলে জৈব যৌগ হয়, কিন্তু তারপর আবার কিছু যৌগ আছে তারা কার্বন বিশিষ্ট কিন্তু তারা অজৈব যৌগ, এই যে ধাতব সায়ানাইড, কার্বনিল, এখানে যে কয়টা আছে এগুলো পড়ে ফেলবা। আচ্ছা, তারপর আছে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, খুব ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে করে ফেলতে হবে। তাহলে এই হলো এই অধ্যায়ের তোমার, যে প্রথমে আমরা শুরুটা যে করলাম, এই শুরুতেই আমরা অনেকগুলা গুরুত্বপূর্ণ কনসেপ্ট এখান থেকে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপর আবার একটু আমরা বইতে চলে যাই। আচ্ছা, তারপর দেখি আমরা পরবর্তীতে আমাদের পরীক্ষা আসার মতো কি আছে। সবকিছু পড়া যাবে না আসলে, আমাদের পরীক্ষা যেগুলো আসার মতো এগুলো পড়তে হবে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস, একটা তথ্য, এই যে এখানে একটা যৌগ দেখতে পাচ্ছ তোমরা, এই যে CCl3 বন্ড NO2, Cl3 বন্ড NO2, এইটার নাম হলো ক্লোরোপিক্রিন, ঠিক আছে? ক্লোরোপিক্রিন, একে কাঁদানো, তোমার কাঁদানো গ্যাস হিসাবে এটা পরিচিত, ক্লোরোপিক্রিনকে কাঁদানো গ্যাস বলা হয়।
এই আচ্ছা, তারপর এখানে আছে COCl2, এটা হলো ফসজিন গ্যাস, এটা অনেক একটা বিষাক্ত গ্যাস। তারপর ক্লোরোফ্লোরোকার্বন, ধরুন সবাই চেনো CFC। আচ্ছা, এটা আবার বিভিন্ন CFC 11, 12, 112, 114 এরকম আরো অনেকগুলো আছে। তারপর কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে? এটা মূলত দ্রাবক হিসাবে বেশি ব্যবহৃত হয় এবং এটা একটা অপোলার দ্রাবক, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা সম্পর্কে আমাদেরকে ভালো আইডিয়া রাখতে হবে। এটাই কিন্তু ভুল হবে পরীক্ষায়। এটা আমরা কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন দেখেই আমরা কিন্তু দাগাই দেওয়া যাবে না যে এটা জৈব যৌগ। তাহলে এই ব্যতিক্রমগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এটা হলো হাইড্রোজেনবিহীন জৈব যৌগ। আচ্ছা, তাহলে এইটা কি? এটা হলো হাইড্রোজেন নাই, কিন্তু তারপরে এরা জৈব যৌগ। খুব ইম্পর্টেন্ট, নিচে পরীক্ষা আসে, যে আমি একটু পরে MCQ দেখাবো যে কিভাবে এই জিনিসগুলো পরীক্ষায় তোমাদের আসে। আগে তো আমরা বই থেকে পড়ে নেই কন্টেন্টগুলো। আচ্ছা, তারপর জৈব যৌগের প্রাচুর্য দেখো, বা জৈব যৌগ কত? 80 লক্ষেরও বেশি, ঠিক আছে? 80 লক্ষেরও বেশি। অপরদিকে অজৈব যৌগের সংখ্যা প্রায় 1 লক্ষের মতো। তাহলে জৈব যৌগ সব থেকে বেশি, অজৈব 1 লক্ষ ধরো, আর জৈব যৌগ হবে 80 লক্ষ। তাহলে জৈব যৌগের সংখ্যাধিক্য বা প্রাচুর্যের কারণ 3টি আছে। এখন সবার মনে একটা কোশ্চেন আসতে পারে যে আম, যে জৈব যৌগ আসলে এত বেশি কেন, বা এদের প্রাচুর্য এত কেন, ঠিক আছে? তারপর কারণ, এর প্রধান কারণ হলো, 1 নম্বর কারণ হলো ক্যাটেনেশন, 2 নম্বর হলো সমানুতা, 3 নম্বর হলো পলিমারকরণ ধর্ম। খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই 3টে কিন্তু জৈব যৌগের ধর্ম আমি বললাম, আর 3টের উপরেই হাইলাইট করা আছে, তার মানে এগুলো পরীক্ষায় আসছে, ঠিক আছে? তাহলে এই যে যে জিনিসগুলো আমি হাইলাইট করে এখানে দেয়া আছে, যে এই বইটা দেওয়া আছে, এই জিনিসগুলো তোমরাও তোমাদের কাছে যে বই আছে ওই বইতে খুব সুন্দরভাবে হাইলাইট করে রাখবা। সবকিছু হাইলাইট করা যাবে না, তাহলে বইয়ের তোমার মানে গুরুত্বপূর্ণ কোনটা আর গুরুত্বপূর্ণ না কোনটা সেটা তুমি বুঝতে পারবে না। যে জিনিসগুলো এখানে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, MCQর জন্য, সেগুলো হাইলাইট করে রাখতে হবে, ঠিক আছে? রিটার্ন থাকলে আলাদা কথা ছিল। রিটার্ন আমাদের ধারাবাহিকভাবে সব মুখস্থ করতে হতো, কিন্তু এখানে আমাদের কি করতে হবে? যেগুলো আসবে সেই কনসেপ্ট জানতে হবে, সেগুলো পড়তে হবে, MCQ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। 3টা কাজ, এই 3টা কাজ করলে আশা করা যায় যে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা দেখি ক্যাটেনেশন জিনিসটা কি। তাহলে প্রথমত সমযোজী বন্ধন দ্বারা অধিক সংখ্যক স্বপরমাণু যুক্ত হওয়াকে কার্বনের বিশেষ মানে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন একসাথে, একটার সাথে একটা, একটার সাথে একটা, এরকম তোমার যুক্ত হয়ে যাওয়া, এইটাকে বলা হয় স্বপরমাণু যুক্ত হওয়া। মানে নিজস্ব পরমাণু তার একটার সাথে একটা এরকম করে যুক্ত হয়, এটা বৃহৎ শিকল যৌগ তৈরি করতে পারে বা বৃহৎ যৌগ তৈরি করতে পারে। এই ধর্মটাকেই বলা হয় ক্যাটেনেশন ধর্ম, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা পরমাণু ধরো কার্বন, সে একটার পর একটা নিজের সাথে নিজেই কি হতে পারে? যুক্ত হতে পারে, যুক্ত হয় একটা বড় যৌগ তৈরি করতে পারে। এই ধর্মটার নাম হলো ক্যাটেনেশন ধর্ম। দ্বিতীয়ত জৈব যৌগের সমানুতা। তাহলে এই ধর্ম দ্বারা একই আণবিক সংকেতযুক্ত বিভিন্ন গাঠনিক সংকেতের বিভিন্ন ধর্মবিশিষ্ট যৌগ রয়েছে। আচ্ছা, এখন আমরা জানি সমানুতা জিনিসটা হলো কি, এদের তুমি আণবিক সংকেত দেখবা এক, দেখতে একরকম মনে হবে, কিন্তু এটাকে যদি তুমি গাঠনিক সংকেত আকারে লেখো, তাহলে এটা থেকে দেখা যায় একটা আণবিক সংকেত বিশিষ্ট যৌগ 10 রকমের ফর্ম আছে, বা 10টা যৌগ ওটা থেকে তৈরি হতে পারে। তাহলে এখান থেকেও এরকম একটা থেকে অনেকগুলো পাওয়া যায়। তাই এটা এক ধরনের গাঠনিক, মানে সমানুতাও এক ধরনের ধর্ম, যেটার মাধ্যমে জৈব যৌগের প্রাচুর্যতা বেড়ে যায়। সমানুতা সম্পর্কে আরো ডিটেলস সামনে আছে, আর এটা স্ত্রী রসায়নের ভিতরে এই অধ্যায়ে আছে। আমরা এটা নেক্সট ক্লাসে আর কি দেখবো। আলোক সমানুতা, জ্যামিতিক সমানুতা, শর্ত, এগুলো পরীক্ষা আসে। এবার বিশেষ পরীক্ষা আসছিল, এগুলো ভালো করে দেখতে হবে। আচ্ছা, তারপর হলো পলিমারকরণ। আচ্ছা, পলি তৃতীয়ত জৈব যৌগের পলিমারকরণ ধর্ম। পলিমারকরণ মানে দেখো, এই ধর্ম দ্বারা পাই বন্ধনযুক্ত ছোট জৈব অণু অসংখ্য সংখ্যায় নিজেদের মধ্যে যুক্ত হয়ে বড় অণুযুক্ত জৈব যৌগ গঠন করে। তাহলে এই যে পাই বন্ধনযুক্ত ছোট যে জৈব অণুগুলো আছে, তারা কি করে? একটার সাথে একটা যুক্ত হয়ে অসংখ্য বড় অণুযুক্ত নতুন যৌগ তৈরি করে। যেমন আমরা ইথিলিনকে যদি আমরা তো দেখি, ইথিলিনের সংকেতে কিন্তু এটা একটা অ্যালকিন শ্রেণীর যৌগ। এর ভিতরে কিন্তু একটা দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন যেখানেই দেখবা, তার মানে এখানে একটা পাই আছে, একটা সিগমা বন্ধন আছে। ত্রিবন্ধন থাকলে 2টা পাই থাকবে, একটা সিগমা বন্ধন থাকবে। এখন এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে তখন কি হবে? এখানে কার্বনের 2টা হাত তখন খালি হয়ে যাবে। তখন এই একটা হাতের সাথে আরেকটা হাত, একটা হাতের সাথে আরেকটা হাত, এরকম করে তারা একটা চেইন আকারে বৃহৎ যৌগ তৈরি করতে পারবে। এই জন্য এটার নাম হয়ে যায় তখন পলিইথিলিন। পলি মানে অসংখ্য, অসংখ্য ইথিলিন একসাথে যুক্ত হলে তখন এর নাম হবে পলিইথিলিন, ঠিক আছে? আর এই যে এন দ্বারা বোঝাচ্ছে, এখানে এন সংখ্যক এরকম করে মনোমার যুক্ত আছে। মনোমার হলো এই যে ক্ষুদ্র যে অংশটা আমরা এখানে নিয়েছি, এটাকে বলা হয় মনোমার। তাহলে মনোমার, হ্যাঁ, এইটা
এইটা মনোমার, আর এখান থেকে যেটা তৈরি হয়েছে এই যে এখানে বৃহৎ চেইন, এটাকে বলা হয় পলিমার। মনোমার, অসংখ্য মনোমার একত্রিত হয়ে পলিমার তৈরি করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বিক্রিয়াটা এরকম হয় যে এন সংখ্যক ইথিলিন বিক্রিয়া করে উপযুক্ত তাপ চাপের প্রভাবে বিক্রিয়া করে পলি ইথিলিন তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা আছে আমাদের পলিমার অধ্যায়ে। আচ্ছা, তাহলে এই তিনটে বৈশিষ্ট্যের কারণে কারণ হলো কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.5 বা 2.5। কার্বন কার্বন বন্ধন শক্তির মান কত? 347 347 কিলোজুল পার মোল, মনে রাখতে হবে। আচ্ছা, প্রশ্ন তোমার এই বই থেকেই আসবে। এই এইচএসসির বই এইগুলা পড়লে এর এর বাইরে তোমার হয়তো 10% কোশ্চেন থাকতে পারে, যেগুলা 10 বা হাই ধরো 10 থেকে 20%। ঠিক আছে? কারণ এমসিকিউর জন্য এই যে এইচএসসি বইটাই কম্প্যাক্ট ভাবে অল্প তথ্যের ভিতরে সুন্দরভাবে সাজানো আছে। এটা ভালো করে পড়তে পারলে আমাদের এ থেকেই দেখবা যে ম্যাক্সিমাম তোমার যে কোশ্চেন এ থেকেই কভার হয়ে যাবে। আবার যে টপিকসগুলো আমাদের অনার্স লেভেল থাকবে সেগুলোর জন্য আবার আলাদাভাবে একটু অনার্সের বই থেকে আমরা পড়বো আর কি, যেগুলো আর কি এইচএসসিতে নেই। আচ্ছা, তাহলে ক্যাটেনেশন তো আমরা দেখলাম যে এখানে ল্যাটিন ক্যাটেনা থেকে, শব্দ থেকে, এটা হলো শিকল। তাহলে কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে বড় ছোট বড় বিভিন্ন আকার আকৃতির দীর্ঘ শিকল বলয় গঠন করার ক্ষমতাকে ক্যাটেনেশন বলা হয়। এর সংজ্ঞা লাগবে না, জাস্ট জানলেই হবে যে এই জিনিসটা আসলে কি। আচ্ছা, গেল এটা। তারপর আমরা একটু সামনে চলে যাই। এখানে বিভিন্ন শিকল দেখাইছে কি কি হতে পারে। আচ্ছা, এখন এইটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্যাটেনেশনের একটা উদাহরণ যদি পরীক্ষা আসে, এই ক্যাটেনেশনের একটা উদাহরণ হলো ফুলারিন। এই যে দেখ দাগানো আছে, তার মানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, ফ্লোরিন আমরা সবাই চিনি, আমরা অনার্সে পড়ে আসছি। এছাড়া এটা নিয়ে বিস্তারিত ক্লাসও আছে আমাদের ইউটিউব চ্যানেলে। আচ্ছা, তাহলে ফুলারিন নামক কার্বনের একটি বিশেষ ধরনের রূপ। তাহলে এই যে ফুলারিন, আরও আছে গ্রাফাইট, তারপর আছে ডায়মন্ড বা হিরক, হীরা আমরা সবাই চিনি, ডায়মন্ড, তারপর গ্রাফাইট, এই যে ফুলারিন, তারপর আরেকটা আছে তোমার আম, বাকিবল আছে, সরি এইটা কি বাকিবলও বলা যায়, এই যে C60 বাকমিনিস্টার ফুলারিন। আর তারপর আরেকটা আছে কার্বন ন্যানোটিউব। ঠিক আছে? এগুলো হলো সব কার্বনের রূপভেদ। কার্বনটা এরকম বিভিন্ন রূপে তারা কনভার্ট হইতে পারে। ঠিক আছে? গ্রাফাইট তো আমরা সবাই চিনি, ব্যাটারির ভিতরে একটা পেন্সিল ব্যাটারি নিয়ে দেখবা যে ব্যাটারির ভিতরে একটা শক্ত দ্বন্দ্ব থাকে। ঠিক আছে? এটাই হলো গ্রাফাইট, পেন্সিলে থাকে। তারপর ডায়মন্ড তো আমরা দেখেছি, ডায়মন্ড, হীরা, এগুলো সবই হলো কার্বনের রূপভেদ। তাহলে 1985 সালে কার্বনের বিভিন্ন রূপভেদ আবিষ্কার করেন। এটা কি আবিষ্কার করে? বিজ্ঞানীরা। এখানে সম্মিলিতভাবে অনেকজন আছে এখানে নাম। আচ্ছা, তাহলে এই যে ফুলোরিনগুলো দেখো, C50 C60, এটা খুব সবথেকে জনপ্রিয় C60। আচ্ছা, তাই রূপভেদ C60 কে বাকমিনিস্টার ফুলারিন বা বাকিবল বলা হয়। খুব ইম্পর্টেন্ট। বলবে যে নিচের কোন ফুলারিনকে বাকমিনিস্টার ফুলারিন বা বাকিবল, একই কথা। এটাকে অনেকে বলে বাকমিনিস্টার ফুলারিন, আবার সংক্ষেপে বলা যায় বাকিবল। দেখো একটা ফুটবলের মতো দেখা যাচ্ছে না এটা? এই যে একটা ফুটবলের মতো দেখা যাচ্ছে, এটাই হলো মূলত বাকিবল, এবং এটা হলো একটা কার্বনের রূপভেদ। এই যে ক্যাটেনেশন যে ধর্ম আছে কার্বনের, একটার সাথে একটা যুক্ত হওয়ার যে ধর্ম আছে, যার মাধ্যমে যুক্ত হয় সে একটা বৃহৎ আকৃতির একটা যৌগ তৈরি করতে পারে। এই ধর্মের কারণে এরকম একটা যৌগ তৈরি হয়ে গেছে, যেটার নাম হলো ফুলারিন। আচ্ছা, তাহলে এর আণবিক ভর 720-এর মতো, এটা sp2 সংকরিত, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আণবিক ভর 720, আর সংকেত হলো C60। একটা কার্বন আছে এর ভিতরে। আচ্ছা, তারপর কার্বনের ক্যাটেনেশনের সফলতার কারণ, কার্বন মোটামুটি ইলেকট্রন আসক্তি আছে, কার্বনের তড়িৎ ঋণাত্মক 2.5। তারপর সবচেয়ে কার্যত শর্ত হলো কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ এবং দ্বিতীয় শক্তি স্তরে যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা, তাহলে এর মেইন কারণ হলো তোমার কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, মানে এর পারমাণবিক ব্যাসার্ধটা ছোট, এবং এর দ্বিতীয় শক্তি স্তরে যোজ্যতা ইলেকট্রনগুলা, এইগুলার কারণেই মূলত এটা ক্যাটেনেশন ধর্ম দেখায়। প্রধান কারণ হলো ইলেকট্রন আসক্তি, তারপর তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, তারপর তৃতীয় শর্ত হলো এটার ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ এবং দ্বিতীয় শক্তি স্তরের যোজ্যতা ইলেকট্রন। এগুলোর কারণেই মূলত কি দেখায়? কার্বন ক্যাটেনেশন ধর্ম দেখায়। ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর সমানুতা সম্পর্কে আমরা একটু যদি বেসিক ধারণা নেই, সমানুতা জিনিসটা কি, সমানুতাটা একটু বুঝতে হবে। এটা অনেকেই আমরা মুখস্থ করি, কিন্তু আসলে মেইন ঘটনাটা আসলে একটু বুঝতে হবে। যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত আলাদা, তাদেরকে সমাণু বলে বা আইসোমার বলে ইংরেজিতে। এই ঘটমান বিষয়টাকে সমানুতা বলে। যারা সমাণু প্রদর্শন করে যেসব যৌগ, তাদের এই যে বিষয়টা, এই সমাণু তৈরির প্রসেস, এটাকে বলা হয় সমানুতা। তাহলে দেখো এখানে একটা সংকেত দেওয়া আছে,
C2H6O আণবিক সংকেত। এটা হলো আণবিক সংকেত। তাহলে এটার ভিতরে কি আছে দেখো, কার্বনের সাথে কি কি আছে? হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে 1টা। আচ্ছা, এখন দেখো, একটু খেয়াল করো। এখন এই যে কার্বনের সাথে এই যে 2টা কার্বন আছে, তাহলে কার্বনের যোজিত স্তরে ইলেকট্রন আছে কয়টা আমরা জানি? এখানে বহিঃস্তরে 4টা আছে, তার মানে 4টা তার যোজনীয় 4। তাহলে 4টা হাতে, সবসময় এবার মনে রাখবো যে কার্বনের হাত টোটাল 4টা, তাহলে 4টা হাতে সে 4 জনের সাথে যুক্ত হতে পারবে। তাহলে এক হাত দিয়ে এখানে কার্বনের সাথে যুক্ত হয়েছে, বাকি 3 হাত দিয়ে সে অক্সিজেন হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। তাহলে দেখো এখানে এই কার্বনের সাথে 3টা, এই কার্বনের সাথে 2টা, একটা অক্সিজেন, আর বাকিটা এরকম ভাবে আমরা লিখি। তখন এই সংকেতটা যেটা দাঁড়াইছে সেটা হলো ইথানল। ঠিক আছে, CH3 CH2 OH। এটাকে এভাবে আমরা যদি লিখি CH3 CH2 OH, এটা হলো ইথানলের সংকেত। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো, এখন এইটাকে যদি তুমি একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে লেখো, যে অক্সিজেনটা মাঝখানে রেখে বাকিগুলো এভাবে সাজাও, যে এই কার্বনের সাথে 3টা, এই কার্বনের সাথে 3টা, অক্সিজেনটা মাঝখানে রাখো, তখন কিন্তু এইটা নতুন অন্য ধরনের একটা যৌগ তৈরি হয়ে যাবে। কিন্তু এই দুইটার গাঠনিক সংকেত কিন্তু একই ছিল। গাঠনিক সংকেত কি ছিল? C2H6O, 2টা কার্বন থাকবে, 6টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন। একই গাঠনিক সংকেত, কিন্তু তাদের 2টা আলাদা যৌগ তৈরি করেছে। তাহলে এদেরকে পরস্পরের কি বলা হয়? সমাণু বলা হয়। খুবই সহজ, জাস্ট আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত আলাদা, তাদেরকে পরস্পরে কি বলা হয়? সমাণু বলা হয়। ঠিক আছে, তাহলে এরা পরস্পরে কি সমাণু। তাহলে এটা হলো ডাইমিথাইল ইথার। এখানে দেখো CH3, 2টা CH3 আছে, মাঝখানে আছে O। তাহলে ইথারের সংকেত কি কার্যকরী গ্রুপের? ROR, মানে এখানে অক্সিজেনের দুই পাশে 2টি অ্যালকাইল গ্রুপ থাকবে। আচ্ছা, অক্সিজেনের দুই পাশে কি থাকবে? 2টা অ্যালকাইল গ্রুপ থাকবে। তাহলে আমরা কি বলছি এখানে, যে ইথারের সংকেত কি? ইথানের মাঝখানে থাকবে অক্সিজেন এবং দুই পাশে 2টা অ্যালকাইল গ্রুপ থাকবে। তাহলে এখানে দুই পাশে 2টা অ্যালকাইল গ্রুপ, এখানে আছে CH3, এখানে CH, তাহলে 2টা মিথাইল গ্রুপ, মাঝখানে অক্সিজেন, তাহলে ডাইমিথাইল ইথাইল পুরোটার নাম। এটা আরেকটা নাম আছে মিথোক্সি মিথেন। ঠিক আছে, এটাও একটু মনে রাখতে পারো। এই তারপরে এই যে এমসিকিউ গুলো আছে বইয়ের পাশে পাশে দেখবা, যে কোন জৈব যৌগ প্রথম পরীক্ষাগারে প্রস্তুত করা হয়? ইউরিয়া। তাহলে ইউরিয়ার সংকেত এই যে, তাহলে এবার কিন্তু পরীক্ষা আসবে। ইউরিয়ার সংকেত আমি শুরুতেই দেখাইছিলাম। এখানে একটা কার্বনিল গ্রুপ, আর এখানে একটা NH2, এখানে একটা NH2। এটা কি একসাথে লিখলে এভাবে হয় CO NH2 তাহলে এই যে দেখো, এভাবে করে এই এমসিকিউ কিন্তু পরীক্ষা আসবে। তারপর পলিমারকরণ। পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় অসম্পৃক্ত হাইড্রোকার্বন বহু সংখ্যক অণু পরস্পর যুক্ত হয় বৃহৎ জৈব যৌগ। এটা জানি, অসংখ্য মনোমার যুক্ত হয়ে একটা বৃহৎ যৌগ গঠন করবে, তখন তাতে পলিমার। এই বিক্রিয়াগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষায় এরকম একটা বিক্রিয়া দিয়ে প্রশ্নবাচক দিয়ে বলবে যে এই বিক্রিয়ার উৎপাদ কি হবে, অথবা এখানে চাপ কত হবে, এখানে প্রভাবক কি থাকবে, এভাবে কিন্তু আসে। এই বিক্রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। পলিথিন তৈরির বিক্রিয়া বা পলি ইথিলিন, রাসায়নিক ভাষায় আমরা বলি পলিইথিলিন, কিন্তু আমাদের ব্যবহারিক ভাষায় আমরা বলি পলিথিন। সবাই আমরা পলিথিন চিনি। সেইটার তৈরির বিক্রিয়া এখানে ইথিলিন থেকে পলিইথিলিন তৈরি হয়। এখানে তাপমাত্রা লাগবে 200°C, আর প্রভাবক লাগবে অক্সিজেন, মনে রাখতে হবে। আচ্ছা, এগুলো আমরা বেসিক, একদম বেসিক থেকে শিখতেছি। তারপর এখানে যে হাইলাইট করা জিনিসগুলো আছে, এগুলো আমাদের পড়তে হবে ভালো করে। এগুলো পরীক্ষা আসছে। এই হাইলাইট করা মানে এই জিনিসটা কিন্তু তোমার পরীক্ষা আসছে। ঠিক আছে, এভাবে তুমি যদি খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট টপিকগুলো বইতে হাইলাইট করে রাখতে পারো, তোমার পড়াশোনা অনেক সহজ হয়ে যায়। পরীক্ষার আগে জাস্ট হাইলাইট পয়েন্টগুলো একবার রিভিশন দিয়ে চলে যাবে, শেষ। আর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা। শুধু রিডিং পড়লেই হবে না, বিভিন্ন অ্যাডমিশনের যে এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে। যেটা সমস্যা হচ্ছে, আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে, ওই সাপোর্ট গ্রুপে তোমরা দিয়ে রাখলেই হয়ে যাবে। আমি তোমাদের চেষ্টা করবো, কোনো কনফিউশন হলে আমি বুঝিয়ে দেবো। তাহলে দেখো এদের সংযুক্তি কি কি থাকে না থাকে, আমরা শুরুতে বলছি। বন্ধন প্রকৃতি সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ। জৈব যৌগ কি থাকবে? সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ। আর অজৈব যৌগ অধিকাংশ অসুবিধা আয়নিক অথবা সমযোজী, দুই প্রকারই হতে পারে। অজৈব যৌগ আয়নিক সমযোজী দুই প্রকারই হতে পারে। আর জৈব যৌগ এরা সমযোজী বন্ধন থাকবে, খুব ইম্পর্টেন্ট। তারপর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এদের দেখো নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক বেশি। পরীক্ষা আসবে জৈব যৌগের বৈশিষ্ট্য নিচের কোনটি? নিম্ন গলনাঙ্ক, উচ্চ গলনাঙ্ক, এরকম পরীক্ষা আসবে। তাহলে এটা কি? গলনাঙ্ক কম
স্ফুটনাঙ্ক কম, সাধারণত 350°C নিচে থাকে। যেমন বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক হলো 121, মিথানলের স্ফুটনাঙ্ক হলো 65°C। কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে পুরোটাই উল্টা। এটা হলো উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এটা পরীক্ষায় আসছে। NaCl এর গলনাঙ্ক কত? 801। একদম মুখস্থ করে ফেলতে হবে NaCl এর গলনাঙ্ক। এই যে হাইলাইট করা পয়েন্ট মিস দেওয়া যাবে না। এই যে বিশেষ করে এই যে লাল বা গোলাপি যাই বলো, এই যে এই হাইলাইট করা পয়েন্টগুলো আর কমলা কালার আছে, এই দুইটা কালার মানে পরীক্ষা আসছে এগুলা, ঠিক আছে? আর এগুলো হলো আমাদের পড়তে হবে, জানতে হবে। আচ্ছা, তারপর দেখো দ্রাব্যতা। জৈব যৌগ পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার, বেনজিন ইত্যাদিতে দ্রবীভূত। তবে হাইড্রোক্সিল মূলকযুক্ত জৈব যৌগ চিনি, অ্যালকোহল পানিতে দ্রবণীয়। খুবই ইম্পর্টেন্ট, এগুলো অনেকেই ভুল করে। এখানে কি বলছে দেখো, পোলার দ্রাবক পানিতে দ্রবণীয় ও অদ্রবণীয়, মানে পানিতে তারা দ্রবণীয় হয় না। সোজা কথা, পোলার দ্রাবকে দ্রবণীয় হয় না। ম্যাক্সিমাম জৈব যৌগ পোলার দ্রাবকে অদ্রবণীয়। কিন্তু জৈব দ্রাবক যারা আছে, যেমন ইথার, বেনজিন, এরকম যে দ্রাবকগুলো আছে, এখানে আবার এরা কি হয়? দ্রবীভূত হয়। আমরা লাইক ডিজলভ লাইক নামে একটা রুল জানি, যে যে যেরকম সে সেই রকম প্রকৃতির দ্রাবকে দ্রবীভূত হবে। একটা যদি অপোলার হয় সে অপোলারে যাবে, পোলার হলে সে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, জৈব যৌগ হলে জৈব দ্রাবকে দ্রবীভূত হবে, এরকম আর কি। কিন্তু এছাড়াও আবার কিছু ব্যতিক্রম আছে। তবে হাইড্রোক্সিল মূলকযুক্ত জৈব যৌগ, যাদের ভিতরে কি আছে? হাইড্রোক্সিল মূলক আছে। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি হাইড্রোক্সিল মূলকযুক্ত জৈব যৌগ? এখানে আছে চিনি, অ্যালকোহল, এরা তোমার হাইড্রোক্সিল মূলকযুক্ত জৈব। আরও আছে গ্লুকোজ আছে, ঠিক আছে, স্টার্চ। তাহলে এরা এরা আবার কি হয়? পানিতে দ্রবীভূত হয়। গ্লুকোজ আমরা সবাই চিনি, গ্লুকোজকে পানির ভিতরে দিলে কি হয়ে যায়? দ্রবীভূত হয়ে যায়। চিনিকে পানির ভিতরে দিলে কি হয়ে যায়? দ্রবীভূত হয়ে যায়। তাহলে দেখো, এই জিনিসগুলো জৈব যৌগ, কিন্তু তারপর এরা পানিতে দ্রবীভূত হয়। এর কারণ হলো এর ভিতরে হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে। হাইড্রোক্সিল গ্রুপ থাকলে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের দুইটা মেরু সৃষ্টি হয়ে যায়, একটা ধনাত্মক আংশিক ঋণাত্মক, একটা আংশিক ধনাত্মক। তাহলে এটা পানির ভিতরে, যে পানির ভিতরে কি থাকে? H2O থাকে। H2O থাকে, তাহলে H2O এর ভিতরে এখানেও আবার পানিরও দুইটা পোল থাকে বা মেরু থাকে, একটা ঋণাত্মক একটা ধনাত্মক। এর সাথে এরা এরা এই পানির যে বিপরীত মেরু আছে, এখান থেকে চারদিক থেকে এসে ঘিরে ধরে, ফলে পানির ভিতরে এরা দ্রবীভূত হয়ে যায়। এভাবে করে জিনিসগুলো হয় আর কি। তাহলে আমাদের এখানে উদাহরণগুলো ভালো করে মনে রাখতে হবে। তারপর অজৈব যৌগের ক্ষেত্রে কি হয়? এরা পানিতে অজৈব যৌগ দ্রবণীয়, কিন্তু জৈব যৌগকে এরা আবার উল্টা, এরা পানিতে দ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয়। NaCl পানিতে দ্রবণীয় কিন্তু বেনজিনে অদ্রবণীয় থাকে। এই এই পার্থক্যটা আমাদের ভালো মতো পড়তে হবে, হাইলাইট করা পয়েন্টগুলো। জৈব যৌগের দহনের পর কোনো অবশেষ থাকে না, মানে তোমার অবশিষ্ট কিছু থাকবে না। আর অজৈব যৌগ সাধারণত জ্বলে না, তবে জ্বললে দহনের পর অবশেষ থাকে, মানে কিছু থেকে যায়, জ্বলার পরও কিছু থেকে যায়। আবার এখানে আরো কিছু আছে, 80 লক্ষের বেশি। এগুলো আমরা একটু আগে রিডিং পড়ে আসছি। এরপর আমরা দেখি। আর এখানে তেমন কিছু নেই, এগুলো তোমরা একবার রিডিং পড়তে পারো। আচ্ছা, তারপর এখানে দেখো এই যে জৈব যৌগ সম্পর্কে। আচ্ছা, জৈব যৌগ সম্পর্কে, জৈব যৌগের যে শ্রেণী বিভাগ, এখান থেকেও তোমার পরীক্ষা আসে যে মুক্ত শিকল, বদ্ধ শিকল। আচ্ছা, তাহলে এখানে এগুলো আমরা একবার দেখলেই আশা করি, এগুলো তেমন বোঝানোর কিছু নাই। তাহলে এগুলো তোমরা রিডিং পড়লেই বুঝে যাবো যে কোনটা মুক্ত শিকল, শিকলগুলো ফ্রি আছে, কোনটা বদ্ধ শিকল আছে, ঠিক আছে এগুলা। আচ্ছা, তারপর দেখো, কার্বনের শিকলের কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগ দুই প্রকার, একটা হলো মুক্ত, বদ্ধ। মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করা, একটা সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে হলো যাদের একটি যাদের কেবল একক সিগমা বন্ধন, মানে সোজা কথা যাদের শুধু একক বন্ধন আছে, একক বন্ধন আছে, তাদেরকে সম্পৃক্ত জৈব যৌগ বলা হয়। আর যাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদেরকে অসম্পৃক্ত জৈব যৌগ বলা হয়। ঠিক আছে, এগুলো তোমরা ছোট ক্লাস থেকে পড়ে আসতেছো, তারপর এখন আমাদের এই জিনিসগুলো অনেক সময় ভুল হয়ে যায়। এই যে সহজ জিনিস পরীক্ষায় যদি ভুল হয়, তাহলে খুবই, মানে আমাদের জন্য শেখা খুবই কষ্টকর হয়ে যাবে। যে জিনিসগুলো বেসিক, এই জিনিস যাতে আমাদের একটাও ভুল না হয়। কঠিন সবার জন্যই কঠিন, সহজ সবার জন্যই সহজ, এগুলো আমাদের ভুল করা যাবে না। এবার যেহেতু রিটেন নাই, এই জন্য MCQর জন্য আমাদের বেশি এফোর্ট দিতে হবে। আচ্ছা, বদ্ধ শিকল গেল। আচ্ছা, অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত হলো যাদের দ্বিবন্ধন এবং একক সিগমা এবং একটি পাই, অথবা ত্রিবন্ধন আছে। এটা কিন্তু আমি শুরুতে বলেছি। যদি দ্বিবন্ধন থাকে, এখানে একটা হবে সিগমা, একটা হবে পাই। আর যদি ত্রিবন্ধন থাকে, দুইটা হবে পাই আর একটা হবে সিগমা। আর যদি চারটা বন্ধন থাকে, এটা কোয়াড্রুপল বন্ধন, এটা আবার ধাতব যৌগের ক্ষেত্রে হয় এরকম। আচ্ছা, তাহলে দুইটা পাই, একটা সিগমা, একটা হলো ডেল্টা।
এভাবে করে থাকে আর কি। ঠিক আছে? আচ্ছা। তারপর দেখো বদ্ধ শিকল। এখন ওখানে আমরা দেখছিলাম যে শিকলটা এরকম ছড়ানো চারদিক থেকে, দুই দিকে আবার ফাঁকা আছে, শিকলের সাথে চাইলে কেউ এসে যুক্ত হতে পারে, যাই হোক। কিন্তু এখানে শিকলটা চারদিক থেকে আটকানো। এই যে দেখো এখানে এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এখানে আর বাইরে কেউ নাই এখানে। ঠিক আছে? তাহলে তিন দিক থেকে একটা মানে একটা সার্কেলের মতো হয়ে যাবে, চক্রের মতো হয়ে যাবে। এটাকে বলা হয় বদ্ধ শিকল। এই যে দেখো বেনজিন চারদিক থেকে একদম ঘেরাও করা আছে শিকলের মতো। তো চারদিক থেকে ঘেরাও করা আছে। মানে একটা চেইন যদি আমরা খোলা রেখে দেই তখন এটাকে লম্বা দেখায়, এটা মানে তোমার মুক্ত শিকল। আর যদি চেইনটাকে আমরা ঘুরিয়ে এরকম আটকে ফেলি একসাথে, তখন এটা হবে বদ্ধ শিকল। এই দেখলেই চেনা যায় এগুলা। তারপর দেখো এলিসাইক্লিক যৌগ। যে সকল জৈব যৌগের গঠনের দিক থেকে সাইক্লিক বা বলায়কার কিন্তু ধর্মের দিক থেকে এলিফেটিক বা মুক্ত শিকল যৌগের মতো, তাদেরকে এলিসাইক্লিক যৌগ বলে। মানে যারা তোমার গঠনের দিক থেকে সাইক্লিক বা বলয়, গঠনের দিক থেকে বলয়ের মতো দেখায়, কিন্তু ধর্মের দিক থেকে এলিফেটিক বা মুক্ত শিকল। ঠিক আছে? ধর্মটা মুক্ত শিকলের মতো, কিন্তু গঠনটা দেখতে তোমার বলয় আকৃতির বা চাকরিকের মতো। তাদেরকে বলা হয় এলিসাইকেল। যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, এই এক্সাম্পলগুলা প্রত্যেকটার। এই যে এলিসাইক্লিক কারা এক্সাম্পল, অ্যারোমেটিক কারা এক্সাম্পল। আচ্ছা। আর বেনজিন, বেনজিন জাতক বা এ জাতীয় বিভিন্ন বলয়যুক্ত যৌগকে, বেনজিনের সাদৃশ যৌগকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তাহলে বেনজিন সাদৃশ যেসব যৌগ আছে অথবা বেনজিন থেকে উদ্ভূত যেসব যৌগ আছে সবাইকেই বলা হয় অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক শব্দটা অ্যারোমা থেকে এসেছে, অ্যারোমা মানে সুগন্ধি। এই সুগন্ধি থেকে চলে আসছে এটা। এটা আমরা পরবর্তীতে বেনজিন সম্পর্কে বিস্তারিত জানবো। আজকে আমাদের যেহেতু জৈব রসায়নের একদম বেসিক ক্লাস এটা। আচ্ছা, তোমরা অনেকেই আমাদের কোর্স সম্পর্কে জানতে চাচ্ছ, আমি সংক্ষেপে একটু তোমাদেরকে বলে নিই। এটা অনেকেই আমার হোয়াটসঅ্যাপে প্রশ্ন করে যে ভাইয়া স্কুল কবার হবে নাকি কলেজ কবার হবে, এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। আচ্ছা, তাহলে আমরা আসলে এটা আরও আগেই চালু করেছিলাম, কিন্তু ক্লাসটা আমরা একটু সময় দিয়েছিলাম, সামনে বিভিন্ন পরীক্ষা ছিল, এই জন্য একটু যেহেতু সার্কুলার এখনো আসেনি, এখন আমরা রেগুলার চেষ্টা করব সপ্তাহে একটা দুইটা করে ক্লাস এরকম নিবে, তারপর সার্কুলার দেওয়ার পর আমাদের আরও রেগুলার হবে ক্লাসগুলো। আচ্ছা, তাহলে এখানে 30টা বা তার আগেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে হয়তো। এখানে কিছু সলভ ক্লাস বা এমসিকিউ সলভ ক্লাস নিব প্রত্যেকটা অধ্যায় পরীক্ষা নেওয়ার পরে, ওগুলোর আবার সলভ ক্লাস নেওয়ার আর কি প্ল্যান আছে। আপাতত ধরলাম আর কি 30টার মতো সব মিলিয়ে লাগতে পারে আর কি, অথবা এর কমেও আমাদের শেষ হয়ে যেতে পারে। তারপর এখানে আমি যে বই থেকে, যেখান থেকে সোর্স থেকে, অথবা আমাদের আলাদা পিডিএফ, সেই পিডিএফগুলো তোমাদের ক্লাসের শেষে এগুলো আমি ড্রাইভে আপলোড করে দিব যারা ভর্তি হবে। তারপর এখানে আলাদা গ্রুপ থাকবে আমাদের। এখানে তোমরা বিভিন্ন সমস্যা হলে ওখানে তোমরা একে অপরের সাথে আলোচনা করতে পারো, অথবা ওখানে দিয়ে রাখতে পারো। আচ্ছা, সেটা টেলিগ্রামে একটা খোলা হবে এমসিকিউ সলভ করার জন্য, এখনো খোলা হয়নি। আচ্ছা, তারপরে আহ, আচ্ছা, তারপরে এটা স্কুল নাকি কলেজের জন্য, এটা আসলে দুই ক্যাটাগরির জন্য। কলেজ যারা টার্গেট তাদের একটু এক্সট্রা কিছু টার্ম পড়তে হবে হয়তো, এটা আমরা সিলেবাস দেখলে বিস্তারিত ধারণা হবে। সিলেবাস দেখলে আমাদের বিস্তারিত ধারণা হবে, কারণ আমরা এখনো বলতে পারছি না দুইটার সিলেবাস এক হয় নাকি আলাদা হয়। অবশ্যই আমরা ধারণা করছি যে প্রভাষকে কন্টেন্ট বেশি থাকবে, মানে পড়া একটু বেশি থাকবে স্কুলের থেকে। স্কুলের সাধারণত কম থাকে, এই এইচএসসি বই পড়লেই হয়ে যায়, তাদের আর কিছু দরকার হয় না। ঠিক আছে? আর কলেজে একটু অনার্স লেভেলের পড়াশোনা থাকে, এগুলো আমাদের একটু আলাদা মানে পড়তে হতে পারে, এটা আমরা সিলেবাস দেখলে বিস্তারিত বলবো। তাহলে আপাতত আমরা যে টপিকসগুলো স্কুল কলেজে দুই জায়গায় থাকতে পারে সেগুলো পড়াচ্ছি, বেসিক যে কন্টেন্টগুলো আছে সেগুলো পড়াচ্ছি। আর ফি 1490 টাকা, এটা ফিক্সড বলা যায়। আর এখানে এইটার ভিতরে তোমরা যারা এই 1490 টাকা দিয়ে হবে, তারা বেসিক যে ক্লাসগুলো এগুলো থাকবে, এবং সাথে আমাদের প্রত্যেকটা পিডিএফ তো থাকবে, এবং এক্সাম যে পরীক্ষা হবে এটাও তোমাদের এর ভিতরে ইনক্লুড। আর যারা ক্লাস চাও না, শুধু এক্সাম দিতে চাও, তাদের জন্য এটা এখনো নির্ধারণ হয়, এটা 490 টাকা হবে। এটা সার্কুলারের পর আমাদের চালু হবে, শুধু পরীক্ষা হবে তখন তাদের জন্য। আর পরীক্ষার পরে প্রশ্নগুলো পেয়ে যাবে পিডিএফ সহ। এই আচ্ছা, তাহলে যারা ভর্তি হতে চাও তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা আমাদের যে চ্যানেলের এখানে দেওয়া আছে 01791801 329, এখানে নক দিলে আমাদের গ্রুপে অ্যাড হতে পারো, ফ্রি গ্রুপ, এবং কোর্স সম্পর্কে বিস্তারিত আমি জানিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মূল পড়াশোনার আগের ক্লাসগুলো বিস্তারিত বলা আছে কোর্স সম্পর্কে। তাহলে আমরা এখানে, তাহলে আমি যে এগুলো পড়াচ্ছি আসলে এগুলো আসলে সিলেবাসে আসে কিনা, অনেকের কনফিউশন হয় আবার যে ভাই এগুলো কি আসলে আদৌ সিলেবাসে আছে কিনা। অবশ্যই সিলেবাসে, এই যে আমি যে সিলেবাস তোমাদের পড়াচ্ছি, এই যে দেখো, এই যে এখনো ফাংশনগুলো আসেনি, আমরা হবে বেসিক কন্টেন্ট, অ্যাটমিক অরবিটাল, এগুলো আমরা দেখবো, কোভ্যালেন্ট, তারপর সমগোত্রীয় শ্রেণী, নোমেনকালচার, তারপর ফাংশনাল গ্রুপ খুব ইম্পর্টেন্ট, এই ফাংশন গ্রুপ এখনই দেখাবো। তারপর সমগোত্রীয় শ্রেণী,
তারপর নামকরণ, নামকরণ থেকে তোমার কোশ্চেন আসে আর কি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কারো কোনো যদি কমেন্ট থাকে বা কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা বলতে পারো। তোমাদের যদি কোর্স সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে জানার থাকে। আমাদের অলরেডি ৫১ মিনিট, এখনো ক্লাস বাকি আছে কিছু, আমরা ক্লাস করব। ঠিক আছে, আমরা আচ্ছা, তারপর আমরা চক্র সম্পর্কে জানলাম, এগুলো আমরা সবাই জানি। তারপর এখানে বৈশিষ্ট্য, এই যে হাইলাইট করা জিনিসগুলো ভালো ভালো করে পড়বা। তারপর এখানে এই যে বিভিন্ন জৈব যৌগের যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাসটা আমরা দেখব। আমি একটু জুম আউট করে, আচ্ছা। তারপর হেটারোসাইক্লিক বিষম চাকরিক, এইটা পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো মার্ক করা আছে, হেটারোসাইক্লিক যৌগগুলো কারা? ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন, একদম মুখস্থ করে ফেলতে হবে। এদের সংকেতটাও আমরা দেখব। তাহলে এই হলো হেটারোসাইক্লিক যৌগ, মানে যে সকল বৃত্তাকার যৌগের বলয়ে গঠনে কার্বন পরমাণু সহ অপর হেটারো পরমাণু থাকে। তাহলে যাদের চক্রে হেটারো কিভাবে চিনবা দেখাচ্ছি। হেটারো কিভাবে চিনবা, যে কার্বন ছাড়াও যদি দেখো চক্রের ভিতরে অন্য কেউ চলে আসছে, সেটা হতে পারে অক্সিজেন, সেটা হতে পারে সালফার, সেটা হতে পারে নাইট্রোজেন, তখন ওইটাকে বলা হবে হেটারো যৌগ। তাহলে এই যে দেখো এখানে দুইটা কার্বন আছে, দুইটা কার্বনের পর মাঝখানে একটা অক্সিজেন চলে আসছে, এই চক্রের ভিতরে একটা অক্সিজেন প্রবেশ করছে, তখন এটা একটা হেটারো পরমাণু হয়ে গেছে। এটা একটা হেটারোসাইক্লিক যৌগ, একটা চাকরিক হতে হবে। এবং চক্রের ভিতরে কার্বন ছাড়া যদি অন্য কেউ থাকে, তখন ওইটার নাম হবে হেটারোসাইক্লিক যৌগ। তারপর এখানে দেখো ইথিলিন অক্সাইড বা ইপোক্সি ইথেন, তারপর এখানে ফিউরান, থায়োফিন, এই যে মাঝখানে কার্বনের পর একটা চক্রের ভিতরে সালফার চলে আসছে, তারপর একটা নাইট্রোজেন চলে আসছে, এটার নাম হলো পাইরোল। পিরিডিন, দেখো কার্বনের ভিতরে এখানে আবার একটা নাইট্রোজেন চলে আসছে। এই এভাবে করে বিভিন্ন শেপে এই যে এগুলো আসতে পারে। তারপরে পরীক্ষা আসবে নিচের কোনটি হেটারোসাইক্লিক যৌগ, এভাবে কিন্তু পরীক্ষায় আসে। আমি একটু পরে এমসিকিউ দেখাবো। আচ্ছা, তাহলে এগুলো তোমরা এখান থেকে পড়বে। তারপরে এখানে শখ করে এই যে যে জিনিসগুলো বললাম, এই যেগুলো আবার এখানে দেখানো আছে। তারপর জৈব যৌগের বন্ধন প্রকৃতি, যেটা আমাদের সিলেবাসে আছে, এই যে এখানে যে অ্যাটমিক অরবিটাল, কোভ্যালেন্ট বন্ডস, হাইব্রিডাইজেশন অ্যান্ড শেপস, এদের যে তোমার এই হাইব্রিডাইজেশন নিয়ে আবার আলাদা টপিকস আছে, সেখানে আবার বিস্তারিত দেখাবো। তাহলে কার্বন কার্বন একক বন্ধন বা ইথেন অণুতে, আর কার্বন কার্বন দ্বিবন্ধন ইথিলিন ইথিলিন অণুতে, আর কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে অ্যাসিটিলিন অণুতে। তাহলে ইথেনে থাকে একক বন্ধন, ইথিনে থাকে দ্বিবন্ধন, আর অ্যাসিটিলিনে থাকে ত্রিবন্ধন। ঠিক আছে? অথবা আমরা বলতে পারি অ্যালকেন শ্রেণীর যৌগ থাকে একক বন্ধন, অ্যালকিন শ্রেণীর যৌগকে বলা হয় দ্বিবন্ধন, অ্যালকাইন শ্রেণীর যৌগকে বলা হয় ত্রিবন্ধন। আর তাহলে সমযোজী বন্ধনের সংখ্যা টোটাল কয়টা? ৩টা। মনে রাখতে হবে সমযোজী বন্ধন কয়টা কার্বন শিকলে? সমযোজী বন্ধন ৩টা। আর তাই সেটা হলো একক, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। আচ্ছা, আর সমযোজী বন্ধনের তত্ত্ব আছে কয়টা? তত্ত্ব আছে ২টা। একটা হলো ইলেকট্রনীয় তত্ত্ব, আর একটা হলো আধুনিক অরবিটাল অধিক্রমণ তত্ত্ব। আর এখানে একটা এমসিকিউ আছে, দেখো যে কোনটি বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ? পিরিডিন। এই যে দেখো পরীক্ষা কিন্তু এভাবে আসবে। ঠিক আছে? আমি বারবার এই এমসিকিউর পয়েন্টগুলো আমি কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে সমযোজী বন্ধনটা কে দিছে? বিজ্ঞানী লুইস সমযোজী বন্ধনে ইলেকট্রনীয় মতবাদ তোমার এখানে প্রকাশ করেন। এটা জানলেই হবে, আর এখান থেকে বিস্তারিত দরকার নেই। আচ্ছা, তারপর মিথেন অণুতে কি থাকে? মিথেন অণুতে 4টি সমযোজী বন্ধন থাকে। এই যে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন থাকে, 4টা হাইড্রোজেন থাকে, এবং এখানে 4টাই সমযোজী বন্ধন, এবং প্রত্যেকটা এখানে সিগমা বন্ড আছে। আচ্ছা, এবার ইথেন অণুতে কি থাকে? 7টি সমযোজী বন্ধন ইথেন অণুতে থাকে। তাহলে ইথেনের সংকেতটা কি দেখো? মিথেন, ইথেন, হ্যাঁ, CH3 বন্ড CH3। ঠিক আছে? তাহলে এখানে দেখো কয়টা সমযোজী বন্ধন আছে? এই যে প্রত্যেকটা এই এই একটা 1 2 3 4 5 6 7। তাহলে এভাবে তোমার পরীক্ষা যদি আসে যে ইথেনে কয়টা সমযোজী বন্ধন, এটা বের করার জন্য তুমি আগে এটার গাঠনিক সংকেত আঁকবা। এই সংকেতটা আঁকবা, এই সংকেতটা আঁকলেই তোমার স্পষ্ট হয়ে যাবে যে এখানে কয়টা। কার্বনের 4টা হাত দিবা, কার্বনের 4টা হাত দিবা, হাত দিয়ে পরের এক হাতে তো কার্বন, কারণ এখানে কার্বন 2টা, কার্বনের সাথে কার্বন, তারপর এরও 4টা হাত দিবা, তারপর বাকি হাতে 3টা করে হাইড্রোজেন বসে যাবে। এই
এভাবে করে তুমি সমযোজী বন্ধনগুলো ইজিলি এখান থেকে বের করে ফেলতে পারবা। তারপর ইথিলিন অণুতে দুটি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন এবং অ্যাসিটিলিন অণুতে ত্রিবন্ধন থাকে। ইথিলিনে থাকে দ্বিবন্ধন থাকে আর অ্যাসিটিলিনে থাকে ত্রিবন্ধন। ঠিক আছে? তাহলে অ্যাসিটিলিনে দেখো এই যে মাঝখানে একটা ত্রিবন্ধন আছে এবং যখন ত্রিবন্ধন থাকবে তাহলে বাকি কার্বনের হাত খালি থাকবে মাত্র একটা। ৩টা হাত এখানে কিন্তু এই কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে বাকি তার হাত খালি থাকবে একটা, সেই হাতে একটা হাইড্রোজেন বসে যাবে। আর ইথিলিন বা ইথিন, ইথিন একটা দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন থাকলে কার্বনের এখানে 2টা হাত আছে, দ্বিবন্ধনে অ্যাডজাস্ট আছে, একটা সিগমা এবং একটা পাই বন্ধনে, তাহলে বাকি তার বাকি 2 হাতে এরকম হাইড্রোজেন বসে যাবে। তাহলে এখানে হবে CH2 CH2 আর মাঝখানে থাকবে হলো ডাবল বন্ড। আর মিথাইল অণুর গঠন এক্ষেত্রে 5টি সমযোজী যৌগ থাকবে, সেই 5টি সমযোজী যৌগ এখানে কেন আছে, এগুলো হলো মিথাইল। আচ্ছা, তাহলে আধুনিক অরবিটালে সমযোজী বন্ধনের প্রকারভেদ। আচ্ছা, এখন দেখো সমযোজী বন্ধন কয় প্রকার। আণবিক অরবিটাল বা সমযোজী বন্ধনের যে মতবাদ আছে, তাহলে সমযোজী বন্ধনে আধুনিক অরবিটাল মতবাদ অনুযায়ী অধাতব পরমাণু পরস্পরের সাথে সংযোগের সময় সংযোগের সময় দুটি পরমাণুর দুটি অরবিটালের মধ্যে এমনভাবে অধিক্রমণ বা ওভারল্যাপ ঘটে যাতে নতুন অরবিটাল আংশিকভাবে উভয় পরমাণুর অঙ্গীভূত হয়, মানে এর সাথে চলে আসে, তখন ওই পরমাণু দুটির মধ্যবর্তী বন্ধনকে সমযোজী বন্ধন বলে। মানে আর একটা অরবিটালের সাথে আর একটা অরবিটাল যখন মিশে গিয়ে একটা যে বন্ধন তৈরি করে বা সেটা কি বলা হয়, যে সমযোজী বন্ধন। ঠিক আছে? আচ্ছা, তাহলে সমযোজী বন্ধন দেখো, সুতরাং বলা যায় যে মার্ক করা এই জিনিসগুলো পড়তে হবে। দুটি পরমাণুর বিপরীত দিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের একজোড়া অরবিটালের পরস্পরের মধ্যে অধিক্রমণের ফলে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে সমযোজী বন্ধনে কিছু শর্ত আছে, যে কি শর্ত মানলে সমযোজী বন্ধন হতে হবে। অবশ্যই একে অর্ধপূর্ণ হতে হবে, শক্তি অনুরূপ বা সমান হতে হবে। মানে যার সাথে সমযোজী বন্ধন হবে তাহলে সংযোগকারী উভয় অরবিটালের শক্তিটা সেম হতে হবে। ঠিক আছে? সেম অথবা সামান্য কাছাকাছি থাকতে হতে পারে। আচ্ছা, উভয় অরবিটালে কার্যকর অধিক্রমণের জন্য উভয় অরবিটালে অক্ষ বরাবর অধিক্রমণ ঘটতে হবে। একই অক্ষ, হয় সামনাসামনি হবে অথবা পাশাপাশি হবে। বন্ধন অরবিটালে ইলেকট্রনের ঘূর্ণন বিপরীত অরবিটালে, ওখানে যে ইলেকট্রন 2টা থাকবে সেই অরবিটালের ভিতরে, বন্ধনের ভিতরে, তাহলে বন্ধনে ধরো কার্বন কার্বন বন্ধনে 2টা কার্বনেরই ইলেকট্রন অংশগ্রহণ করবে, তাহলে ইলেকট্রনের ঘূর্ণনটা কি হতে হবে, বিপরীত স্পিনমুখী হতে হবে, একদিক হওয়া যাবে না, বিপরীত। তাহলে এই শর্ত অর্ধপূর্ণ হতে হবে, শক্তি সমান হতে হবে, তারপর সঠিক অক্ষ বরাবর অধিক্রমণ হতে হবে এবং ইলেকট্রনের ঘূর্ণনটা বিপরীতমুখী হতে হবে। তাহলে এদের বিভিন্ন অনুযায়ী এদের বিভিন্ন অরবিট সমযোজী বন্ধনকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো সিগমা আর একটা হলো পাই। ঠিক আছে? সিগমা ও পাই তাহলে কি বন্ধন, আমরা বলবো সমযোজী বন্ধন। খুব ইম্পর্টেন্ট। সিগমা এবং পাই কি বন্ধন, সমযোজী বন্ধন। সিগমা বন্ধনে কি হয়, মুখোমুখি অধিক্রমণের ফলে সমযোজী বন্ধন অধিক্রমণ ফলে যে তোমার অরবিটালটা হয়, তখন একে বলা, এই যে দেখো সামনাসামনি অধিক্রমণ, সোজা কথা, এই একটা পি অরবিটাল, এই একটা পি অরবিটাল সামনাসামনি এসছে, একটার সাথে একটা জোড়া লেগে গেছে, তখন এইটাখানে যে মানে অধিক্রমণটা হয়েছে এটাকে বলা হয় তোমার সিগমা বন্ধন। এটাকে বলা হয় যে অধিক্রমণ করে যে বন্ধনটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় সিগমা বন্ধন। আবার পাই বন্ধন কাকে বলে, পাশাপাশি অধিক্রমণ করে, এই যে এই অরবিটালের সাথে এই অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করে একটা পাই বন্ধন তৈরি করছে, তখন একে বলা হবে পাই বন্ড। আর মাঝখানে তো সিগমা বন্ধন আছেই। তাহলে এই তো এই অরবিটাল এই অরবিটাল এটা পাশাপাশি করে এইভাবে আছে। আর এটা কিন্তু সমতলে, আর এইটা কিন্তু উপরের দিকে। আমরা যদি একটা কাগজের তল কল্পনা করি, এটা ধরো কাগজ, এই কাগজের উপরে আর নিচে পি অরবিটালটা এরকম করে থাকে, উপরে এবং নিচে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো কাগজের তল, আমরা যদি কল্পনা করি সেই কাগজের তলে এভাবে করে থাকে। আচ্ছা, তাহলে পাই হবে পাশাপাশি অধিক্রমণ, সিগমা হবে সামনাসামনি অধিক্রমণ। আচ্ছা, তারপর এখানে কিছু পার্থক্য আছে, এগুলো পরীক্ষা আসে, পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউর জন্য। আচ্ছা, তাহলে সিগমা বন্ধনেও একই সরল রেখা থাকে, তারপর মুখোমুখি সর্বোচ্চ অধিক্রমণ বা অবিলেপন বা অধিক্রমণ সৃষ্ট সিগমা বন্ধন দৃঢ় হয়। তাহলে মুখোমুখি সর্বোচ্চ যারা অধিক্রমণ হবে তারা সব থেকে শক্ত হবে, মুখোমুখি বলছে, বা সামনাসামনি, এটা সামনাসামনি। তারপর একক বন্ধনে সিগমা বন্ধন গঠিত হয়, একক বন্ধন সিগমা বন্ধন দ্বারা গঠিত হয়। সিগমা বন্ধন পরমাণুদ্বয় তাদের অক্ষ বরাবর ঘুরতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। সিগমা বন্ধন কি করতে পারে,
যাদের একক বন্ধন আছে তারা কি করতে পারে, এই একটার সাপেক্ষে একটা ঘুরতে পারে। আমরা নিউম্যান প্রজেকশন সম্পর্কে সবাই জানি। এই নিউম্যান প্রজেকশন এটা মূলত এইটা থেকেই আসছে, যে একটার সাপেক্ষে একটা ঘুরতে পারে। এটা হলো কার্বনের ধরো একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড, তাহলে একটা সাপেক্ষে ঘুরে এবং বিভিন্ন এরকম কনফরমেশন তৈরি করে। গস, ইক্লিপস এগুলো আমরা দেখছিলাম, অনার্স লেভেলের বইয়ে আছে। আচ্ছা, তারপর দেখো শঙ্কর অরবিটাল বা বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে সিগমা বন্ধন হতে হবে। তাহলে শঙ্কর অরবিটাল বা বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে সিগমা বন্ধন হতে পারে। ঠিক আছে, শঙ্করে অথবা বিশুদ্ধ। বিশুদ্ধ মানে যেটা শঙ্করে অংশগ্রহণ করে নাই এখন পর্যন্ত, সেটাই সেখানেও সিগমা বন্ধন থাকতে পারে। আর শঙ্কর হওয়ার পরও ওখানে সিগমা বন্ধন হতে পারে। খুব ইম্পর্টেন্ট। পাই বন্ধনে অরবিটাল দ্বয় সমান্তরালে থাকে, আর এটা একই সরলরেখায় থাকে। আর অরবিটালের আংশিক আংশিক পার্শ্ব বিলে এখানে পাশাপাশি অতিক্রমণ হয়। পাই বন্ধন দুর্বল, তাহলে কোনটা এখানে দৃঢ়? সব থেকে দৃঢ় হলো সিগমা, আর দুর্বল হলো পাই, মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে সিগমা বন্ধন সৃষ্টির পর সম্ভব হলে একটি ও দুটি পাই বন্ধন সৃষ্টির মাধ্যমে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন গঠিত হয়। এটা অক্ষ বরাবর ঘুরতে পারে না, খুব ইম্পর্টেন্ট। সিগমা বন্ধন ঘুরতে পারে, কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এরা একটার সাপেক্ষে এরা ঘুরতে পারে না। এই জন্য এদের সমানুতা আলাদা হয়ে যায়, জ্যামিতিক সমানুতা বা সিন এন টি, এরকম বিভিন্ন ইজেড সমানু, এরকম বিভিন্ন সমানুতা আছে। আর তখন বিভিন্ন এটার কনফিগারেশন পাওয়া যায় আর কি, আলাদা আলাদা। আচ্ছা, আর এইটা একক বন্ধন, এটা হলো কার্বনের সাপেক্ষে এটা ঘুরতে পারে। ঠিক আছে, একটা সাপেক্ষে একটা ঘুরতে পারে, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, গেল এটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ছকটা ভালো করে তোমরা পড়বা। তারপরে এখানে হাইব্রিডাইজেশন আছে, এগুলো আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ না। আহ, বিজ্ঞানী পলিং পারমাণবিক সংকর অরবিটাল মতবাদ উপস্থাপন করে, আর এটা পরীক্ষা আসতে পারে যে কোন বিজ্ঞানী আণবিক সংকর বা হাইব্রিডাইজেশনের মতবাদ উপস্থাপন করে। এটা হলো বিজ্ঞানী পলিং, খুব ইম্পর্টেন্ট। তারপর এখানে মিথেন অণুর, এগুলো জাস্ট আমাদের লাগবে বন্ধন কোনটা লাগবে আর কার সংকরায়ন কিরকম। মিথেনের সংকরায়ন sp3, একটা s এবং তিনটা p মিলে sp3 সংকর গঠন করে। এই যে দেখো, একটা s অরবিটাল, এস অরবিটাল আকৃতি গোলাকৃতির, এবং কার্বনের যে পি অরবিটাল আছে, এই পি অরবিটাল এরা মিলে, এরা একসাথে হয়ে তোমার এখানে এটা আগে আরেকটা ধাপ আছে, এটা দেখায় নাই, যে এখানে কার্বনের ভিতরে একটা কার্বনের এস অরবিটাল এবং তিনটা কার্বনের পি অরবিটাল এরা মিলে এরকম করে একটা সংকর অরবিটাল গঠন করে, sp3 সংকর অরবিটাল। এইটার সাথে যখন আবার চারটা হাইড্রোজেন যুক্ত হয় তখন এখানে মিথেন মানে অণু তৈরি হয়। ঠিক আছে, তাহলে আগে এটা কিন্তু sp3 সংকর অরবিটাল তৈরি করবে। এই অরবিটালের সাথে পরবর্তীতে হাইড্রোজেনের কি আছে, এস অরবিটাল আছে, হাইড্রোজেন অরবিটালই আছে একটা, এস অরবিটাল। তো এস অরবিটাল এটার সাথে এসে এখানে চারটা কর্নারে চারটা এসে যুক্ত হয়ে যাবে। কি এখানে কি বন্ধন আছে? প্রত্যেকটা এখানে সিগমা বন্ধন। তাহলে মিথেনের অণুতে চারটা সিগমা বন্ধন আছে। এই তাহলে এই মিথেন sp3 সংকর অরবিটাল মানে সংকরিত। আর এখানে কার্বন এবং হাইড্রোজেনের তোমার দূরত্ব হলো 0.10, পরীক্ষা আসতে পারে। এবং মিথেনের অণুতে বন্ধন কোণ কত, এই যে বন্ড অ্যাঙ্গেল, এটা হলো 109, এটা 109.5 বলা হয়, অথবা 109 ডিগ্রি 28 মিনিট এভাবেও বলা যায়, অথবা 109.5 এভাবেও বলা যায় ডিগ্রি। এভাবে সংক্ষেপে দশমিকে প্রকাশ করলে এরকম হবে। তারপর sp3 কার্বনের বন্ধন দূরত্ব, এই বন্ধন দূরত্বগুলো আমাদের লাগবে। এই মানে একটা কার্বন থেকে একটা কার্বনের ডিস্টেন্স কত? ডিস্টেন্স হলো 0.154 ন্যানোমিটার। আর কার্বন থেকে হাইড্রোজেনের ডিস্টেন্স হলো গড়ে 0.110 ন্যানোমিটার। আর এদের বন্ধন করা হলো 109.5। এখানে আবার এই যে ডিগ্রিতে লিখছে 109.5, এভাবে মনে রাখতে হবে। তারপর এখানে আছে তোমার এখানে আছে ইথিন বা ইথিলিন। আচ্ছা, এখন এদের ভিতরে কি থাকে? এদের ভিতরে থাকে দ্বিবন্ধন থাকে। আচ্ছা, তাহলে দেখো তিনটি sp2 সংকর অরবিটাল একই সমতলে থাকে এবং পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে sp2 সংকর অরবিটালে পরস্পরের সাথে কত ডিগ্রি কোণ হবে? 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে sp2 নাম দেখেই আমরা বুঝতে পারতেছি এখানে একটা আছে s অরবিটাল আর দুইটা আছে p অরবিটাল, মিলে সংকর হওয়ার পর হয়েছে sp2। এখন s কার আর p কার? এটা সবই হলো কেন্দ্রে যে পরমাণু থাকবে তার। কেন্দ্রে এখানে কি আছে? তোমার এখানে ইথিনের কেন্দ্রে কি আছে? কেন্দ্রে আছে তোমার এখানে কার্বন আছে। তাহলে কার্বনের তোমার একটা এস এবং একটা পি,
এটা হলো কোন স্তরের? দ্বিতীয় স্তরে, মানে সর্ববহিষ্ঠ স্তরের। দেখো আমরা ইলেকট্রন বিন্যাস করলে এরকম হয় উত্তেজিত অবস্থায়। এ স্টার মানে হলো উত্তেজিত অবস্থায় তার একটা এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে তার পি অরবিটালে চলে যায়। ঠিক আছে? তখন এখানে বহিষ্ঠ স্তরে প্রত্যেকটা পি অরবিটালে একটা করে ইলেকট্রন থাকে। আচ্ছা, এখন আমাদের sp2 সংকর হওয়ার জন্য এই অরবিটালটা লাগবে না, মানে sp2 তে একটা s লাগবে আর দুইটা p লাগবে। তাহলে এই যে ব্র্যাকেট দেওয়া অংশটা আমাদের কাজে লাগবে। তাহলে একটা s, দুইটা p এবং একটা s মিলে হয়েছে sp2 হাইব্রিড অরবিটাল। এটা কিন্তু হাইব্রিড। হাইব্রিড মানে কি? এগুলো মিলিত হওয়ার পরে নতুন যে স্ট্রাকচার হয়েছে সেইটা কি বলা হয়? হাইব্রিড অরবিটাল। খুব ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষা আসবে যে ইথিলিনের অণুতে কোন ধরনের সংকর অরবিটাল sp2, তারপর এটার বন্ধন কোণ কত? 120। তারপর এই সংকর অরবিটালে s চরিত্র কত আর p চরিত্র কত, মানে s অরবিটালের তোমার চরিত্র কত পার্সেন্ট আছে? s অরবিটালের চরিত্র sp2 তে থাকে 33%। এটা একটা ছক আছে, পরবর্তীতে সম্মত এটা দেখাবো। আর বাকি অংশটা এটা থেকে 100 থেকে এটা বিয়োগ দিলেই বাকি যেটা থাকবে সেইটা হলো p অরবিটাল চরিত্র। আচ্ছা, আর আগেরটা এস অরবিটাল চরিত্র দেখানো হয় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা দেখানো হয় নাই। আচ্ছা, এখানে এস অরবিটালের চরিত্র 25% আর পি থাকে 75%। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তারপর দেখো এখানে হ্যাঁ, পি অরবিটাল এখানে বেশি থাকে। আচ্ছা, তারপর দেখো এখানে যে এই দুইটা মিলে sp2 হয়েছে। এখন এখন দেখো এখানে খেয়াল করো, এখানে একটা অসংকরিত অরবিটাল থেকে গেছিল, এই যে 2pz। এটা কিন্তু এই সংকরণে অরবিটাল অংশগ্রহণ করে নাই। 2px আর 2py অংশগ্রহণ করছে, কিন্তু জেডটা কিন্তু রয়ে গেছে। তাহলে এই জেডটা অসংকরিত থেকে যাবে। সেইটা কি করবে? আরেকটা যে কার্বন আছে এখানে, ইথেনের অণুতে কি থাকে? দুইটা কার্বন, কার্বনের সাথে কার্বনের এরকম। তাহলে এর মাথার উপর একটা অসংকরিত অরবিটাল, এর মাথার উপর একটা অসংকরিত অরবিটাল থেকে যাবে। এই যে অসংকরিত অরবিটাল, এরা পরস্পর পাশাপাশি অতিক্রমণ করে এরা পাই বন্ধন গঠন করবে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারতেছো, যেহেতু বেসিক ক্লাস এগুলো হয়তো অনেকেই জানো। তারপরেও এগুলো আবারও একবার আমাদের পড়ার মাধ্যমে আমাদের জিনিসগুলো রিভিশন হয়ে যাচ্ছে। তারপর আরেকবার যদি তোমরা বইটা পড়তে পারো, এই কনসেপ্ট পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। কারণ এগুলো অনেকেই অনেক আগে পড়েছে হয়তো, এই জন্য অনেকের মানে ভুলে যাওয়ার চান্স থাকতে পারে। তারপর আমরা এমসিকিউ সলভ করলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর ওই যে অসংকরিত অরবিটাল দুইটা দেখো পাশাপাশি হয়ে এখানে একটা পাই বন্ধন তৈরি করবে। এবং এখানে কার্বন কার্বন বন্ধন দূরত্বটা কিন্তু আগের থেকে কমে গেছে। একক বন্ধনের থেকে দ্বিবন্ধনের দূরত্ব কম। বন্ধন যত বেশি হবে দূরত্ব তত কমে যাবে। এই কার্বনের তত কাছাকাছি চলে আসবে। এটা অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। দ্বিবন্ধনের দূরত্বটা মনে রাখবা আর অ্যাঙ্গেলটা হাইলাইট করা অংশটুকু পড়বে এখান থেকে শুধু। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে অ্যাসিটিলিনের ক্ষেত্রে বা ত্রিবন্ধন যেটার ভিতরে থাকে, তাহলে এটা হলো sp সংকর হয়। একটা s এবং একটা p অরবিটাল। এটা দুইটাই 50-50% থাকে, কোনোটা বেশিও থাকে না, কোনোটা কম থাকে না। একটা s একটা p দেখি বোঝা যাচ্ছে। আর যেটা sp2 দেখে বোঝা যাচ্ছে যে p এর চরিত্র বেশি, s এর চরিত্র এটার থেকে একটু কম। আর যেটা sp3, এটা বোঝা যাচ্ছে p এর চরিত্র এটার থেকেও বেশি, আর s এর চরিত্র কম। ঠিক আছে? এই আর এটা তো দুইটা 50-50%। তাহলে এটা 50% এস, 50% পি অরবিটাল। এভাবে করে এইটার সংকরায়নে অংশগ্রহণ করে। আচ্ছা, তাহলে আমরা প্রায় শেষের দিকে আছি। গ্রুপে শেয়ার করা হয়নি ক্লাস। আচ্ছা, যারা ক্লাসটা মিস করেছো, এটা আমাদের লাইভ স্ট্রিম হওয়ার পরে ইউটিউবে থেকে যাবে। তোমরা ওখান থেকে পরবর্তী দেখে নাও। আশা করি প্রত্যেকটা ক্লাস আমাদের ইনফরমেটিভ। এখানে অতিরিক্ত কিছুই বলা হবে না। যেগুলো তোমাদের পরীক্ষার জন্য যে কনসেপ্ট, যে টপিক, যে লাইন দরকার হবে, আমরা শুধু সেই লাইনটা বোঝানোর জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা শুধু সেগুলোই শিখবো, যাতে আমরা আমাদের বেসিকটা বিল্ড আপ করতে পারি। আর বেসিকটা যত স্ট্রং হবে আমাদের আহ, পরবর্তী এমসিকিউ সলভ করতে আমাদের কষ্ট তত কম পোহাতে হবে। এটা অন্যান্য সাবজেক্ট না যে আমরা শুধু এমসিকিউ মুখস্থ করে যাব। ঠিক আছে? মুখস্থ করব, ঠিক আছে, সেটা আমাদের বুঝে পড়তে হবে। কিন্তু যেগুলো মুখস্থের টপিক, যেমন এই যে এটার বন্ধন কোণ কত, এগুলো আমরা মুখস্থ করলাম। ঠিক আছে? কিন্তু কিছু কিছু কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে, এগুলো আমাদের বুঝে আমাদের কনসেপ্ট থেকে অ্যান্সার করতে হবে। একটা যৌগ দিয়ে বলবে যে এটার ভিতরে সিগমা বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা, বলবে অ্যাসিটিলিনে একটা সংকেত দিয়ে বলবে, বা ইথাইন এরকম বলবে যে ইথাইনের অণুতে এস চরিত্র কত, পি চরিত্র কত। অথবা বলবে এর ভিতরে সিগমা বন্ধন কয়টা আছে, পাই বন্ধন কয়টা আছে। তো তোমার যদি বেসিক সম্পর্কে ধারণা থাকে তুমি খুব ইজিলি এটা বের করে ফেলতে পারবে। আর যাদের
শুধু কিছু এমসিকিউ মুখস্থ করে যাবে, সেগুলো থেকে তো আর হবে না, কারণ আমরা জানি না, আমাদের এখানে বিগত কোনো কোশ্চেন নেই, আমরা জানি না কোশ্চেনটা কীভাবে হবে। ঠিক আছে, এই জন্য আমাদের যত সম্ভব বই থেকে বেসিকটা আগে বিল্ড আপ করে তারপর এইটা থেকে আমি এমসিকিউ দিয়ে দেবো তোমাদের, যে আমাদের তোমরা যারা ভর্তি আছো তোমাদের গ্রুপ পিডিএফ দিয়ে দেবো, ওইগুলো সব সলভ করে ফেলবে এই ক্লাস অনুযায়ী। আচ্ছা, তারপরে দেখো এটা গেল। তাহলে এখানে অ্যাসিটিলিনের ৩ টে বন্ধন থাকে, এখানে ২টা অসংকরিত অরবিটাল থাকে। দেখো এখানে যখন কার্বনের উত্তেজিত ইলেকট্রন বিন্যাসটা লেখা হয় তখন এখানে একটা এস একটা পি, প্রত্যেকটা পিতে একটা করে ইলেকট্রন, একটা এস। তাহলে এখানে আমাদের সংকর অরবিটাল অংশগ্রহণ করবে একটা এস এবং একটা পি, এই যে এইটা। তাহলে এটা এখানে নতুন করে সাই দিয়ে অনেক সময় প্রকাশ করে যে যেটা সংকরে অংশগ্রহণ করছে, আর বাকি এখানে 2টা কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করে নাই। তাহলে এরা অসংকরিত অবস্থা থেকে যাবে। আর এই অসংকরিত অরবিটাল দ্বয় অপর যে কার্বন আছে, অপর কার্বনের সাথে যুক্ত হয়ে তোমার 2টা পাই বন্ধন তৈরি করবে। এই জন্য অ্যাসিটিলিনে ত্রিবন্ধনে 2টা থাকে পাই, একটা থাকে সিগমা। এখানে চিত্র দেখলে তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তারপর একটা ছক আছে, ছক থেকে খুব ইজিলি এই যে দেখো এখানে চিত্রটা দেখে বোঝা যাচ্ছে। তাহলে এই যে দেখো অসংকরিত অরবিটাল দ্বয় এর একের সাথে আবার যুক্ত হয়, এখানে পাই বন্ধন গঠন করছে, এই যে পাই, 2টা এখানে পাই বন্ধন হবে। এটা হলো অ্যাসিটিলিন। তাহলে বন্ধন দূরত্ব দেখো আগের যে দ্বিবন্ধন ছিল তার থেকে আরো কম, মানে আরো কাছে চলে আসছে, কারণ বন্ধন যত বেশি সে তাকে তত জোরে মানে আটকে ধরবে, আটকে রাখবে, তখন তার দূরত্ব কমে যাবে 120 ন্যানোমিটার। আর এখানে কার্বন কার্বন, সরি এটা কার্বন কার্বন ত্রিবন্ধনের দূরত্ব, হ্যাঁ এইটা হলো 120। আর কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব 0.134। ঠিক আছে। আচ্ছা, তাহলে দ্বিবন্ধনের দূরত্ব হলো 0.134 অপেক্ষা কম, মানে আগেরটা মাত্র sp2 যেটা পড়ছি সেটাই ছিল এইটা, আর এটা হলো 120। আর ত্রিবন্ধনে 120 পড়লাম, এটা দ্বিবন্ধনে এত পড়লাম। আচ্ছা, তারপর এখানে এই যে এতক্ষণ আমরা যা যা পড়লাম এটার একসাথে ছক করে দেয়া আছে কোনটার এস চরিত্র কত, আর এস জানলে আমরা পি বের করে ফেলতে পারবো। তাহলে এখানে 25 আছে, তার মানে 75% হলো পি। দেখি বোঝা যাচ্ছে 3টে এখানে পি অরবিটাল লাগবে, তাহলে পি অরবিটালের চরিত্র বেশি হবে, বৈশিষ্ট্য বেশি হবে। এস অরবিটাল হবে 25% মাত্র। বন্ধন কোণ হবে 109.5। এগুলো কিন্তু পরীক্ষায় আসছে সবই, এই যে দেখো মার্ক করা আছে, তার মানে কিন্তু এই জিনিসগুলো তোমার পরীক্ষায় আসছে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটা ভালো করে পড়তে হবে। জুম আউট করে দিচ্ছি টকটা। আর অল্প কিছু কন্টেন্ট আছে, আসলে বোঝাতে গেলে এগুলো অনেক কিছু বোঝার ব্যাপার আছে আমাদের, শুধু যে যে জিনিসগুলো আমরা সেগুলোই আমরা দেখব। আচ্ছা, তারপর এখানে ইথিন। ইথিনে হলো এটা দেখলাম আমরা 33%, এটা হবে বন্ধন কোণ 120, সমগোত্রীয় ট্রাইগোনাল। আর এটা হলো চতুস্তলিকীয় থাকবে ইথেনেরটা, ইথেন বা মিথেন যে যারাই থাকুক। ইথাইন বা অ্যালকাইন বলা হয়, তারা হয় 50%, দুইটাই 50, পিও 50 আর এটাও এসও 50। আর এটা S33.3%, আর বাকি 100 থেকে মাইনাস দিলে যেটা থাকবে সেটা হলো পি। আর ইথাইন হলো 180 ডিগ্রি, মানে সরলরৈখিক। এই, তাহলে এগুলো কিন্তু পরীক্ষা আসে। ইথাইনের আকৃতি কিরকম হবে? সরলরৈখিক, বন্ধন কোণ 180। ইথিনের ট্রাইগোনাল, সমতলীয় ট্রাইগোনাল বা পিরামিডীয়, আর বন্ধন কোণ হবে 120। গেল এটা। আবার পরবর্তী কনসেপ্ট আমাদের এখানে দেখো, সিলেবাসটা আমি একটু দেখাই। তাহলে আমরা অরবিটাল অ্যান্ড শেপস অফ মলিকুল এগুলো আমাদের পড়া শেষ। অ্যাটমিক অরবিটাল এই এটুক শেষ। ফাংশনাল গ্রুপ এবং হোমোলোগাস সিরিজ মানে সমগোত্রীয় শ্রেণী, এবং তারপর আছে নামকরণ। ঠিক আছে। আচ্ছা, এই এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। তাহলে সমগোত্রীয় শ্রেণী কারা আমরা দেখি, আগে সে সংজ্ঞাটা ভালো করে জানতে হবে। একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত সমযোজী যৌগসমূহ এদের আণবিক ভরের ক্রমবর্ধমান সংখ্যা, মানে অর্থাৎ অণুতে কার্বন সংখ্যার বৃদ্ধির ক্রমে সারিবদ্ধ করে যদি প্রত্যেকের পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। দুইটা যৌগের ভিতরে দেখবা যে এরকম শিকল আকারে বাড়তে থাকবে, CH2 একটার সাথে একটা এরকম যুক্ত থাকবে, একটার সাথে একটা পার্থক্য থাকবে শুধু CH2 মূলকের, একটা দুইটা থাকবে ধরো, আর একটা CH2 থাকবে তিনটা, এরকম মিথিলিন মূলকের পার্থক্য থাকে ওই যৌগের সংযুক্তিকে একটি সাধারণ সংকেত দ্বারা। তাহলে এই সংকেত, এই যে যৌগটা কয়টা তোমার কার্বন থাকবে, কয়টা হাইড্রোজেন থাকবে, এগুলো আমরা একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে পারি। তবে ওই সারিকে ওই সব যৌগের সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ বলা হয়। এই শ্রেণীর প্রত্যেক সদস্যকে সমগোত্রক বা হোমোলগ বলা হয়। ঠিক আছে। তাহলে জৈব যৌগের রসায়নে জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী বলতে যৌগের রসায়ন বলতে জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণীর রসায়নকে বলা হয়। তাহলে এর সাধারণ সংকেত হলো দেখো অ্যালকেন। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত হলো CN
এইচ ট্রাইজেন প্লাস টু। এটার এন এর মান তোমার ১ ২ ৩ হতে পারে। ১ হলে যেটা হবে, 2 হলে এর পরের ধাপটা হবে 2, এরকম করে ধীরে ধীরে তোমার বাড়তে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখান থেকে একবার এই জিনিসগুলো একবার রিডিং পড়বা, তাহলেই তোমরা দেখবা যে এটার তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো CH2 এর পার্থক্য থাকে, এটা অনেকের আবার ক্লিয়ার না যে CH2 এর পার্থক্য জিনিসটা আসলে কি, এটা আসলে বুঝতে অনেকের অসুবিধা হয়। তাহলে দেখো, মিথানলের সংকেত কি, CH3OH। আর ইথানলের সংকেত কি, CH3CH2OH। এদের মধ্যে পার্থক্য হলো CH2। এখানে এটার সাথে এটা পার্থক্য কি, এক্সট্রা অতিরিক্ত কি আসছে, CH2 আসছে। আর প্রোপানলও আরেকটা CH2 আসবে। মিথানল, ইথানল, প্রোপানল, ঠিক আছে? এরকম করে যত এরকম সামনে বাড়তে থাকবে, একটা একটা করে CH2 এরকম করে বাড়তে থাকবে। এটাই বলছে যে একটার সাথে একটা শুধু মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, এই। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে এখানে কিছু হাইলাইট করা পয়েন্ট আছে, এগুলো পরীক্ষা আসছে। ইথানলের স্ফুটনাঙ্ক কত, ৭৮.৩ ডিগ্রি সেলসিয়াস, এটা পড়ে ফেলবো। আচ্ছা, তারপর এখানে পড়ার মতো আর কি আছে আমরা একটু দেখি। তারপরে এখানে ছকটা আছে, ছকটা ভালো করে পড়ে ফেলবা। সমগতি শ্রেণীর ছকটা, কার সংকেত কি, এটা ভালো করে জানতে হবে। অ্যালকিনের কি, CnH2 CnH2, অ্যালকাইনের -2। অ্যালকোহলের দেখলেই বোঝা যাচ্ছে OH থাকবে শেষে, অ্যালডিহাইড, CHO। আর এটা কিন্তু 1, এটা একটা কিন্তু এখানে এই যে হাইড্রোজেনকে সরাই কিন্তু এখানে একটা হাইড্রোক্সিড চলে আসে, তার মানে একটা একটা এখানে হাইড্রোজেন কমে যাবে। এখানে কিন্তু প্রথমে অ্যালকেনের কিন্তু টুয়াইজেন প্লাস 2 ছিল, কিন্তু এখানে এটার সাথে এটা সেম, কিন্তু একটা শুধু হাইড্রোজেন কমে যাবে। এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করি এখানে হাইড্রোক্সিড চলে আসবে। তারপর এখানে দেখো প্রতিস্থাপন করে একটা গ্রুপ CHO, কার্বক্সিলিক অ্যাসিড, COOH, অ্যামিন হলো NH2। খুব ইম্পর্টেন্ট, এই ছকটা ভালো করে পড়ে ফেলবো। আচ্ছা, তারপর হলো ফাংশনাল গ্রুপ, যেটা আমাদের সিলেবাসে আছে। খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। আমি একটু আরেকটু দেখাই যে ফাংশনাল গ্রুপ থেকে আসলে আমাদের কত জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসছে আর কি, এটা আমরা একটু দেখাই তোমাদের। তা হ্যাঁ, কোন টপিক্সটা, তোমরা একটু টপিক্সের নাম বলবা, কারো যদি কোথাও সমস্যা হয় যে কোন টপিক্সটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, সেইটা একটু বলবো। আমরা একদম বেসিক লেভেল থেকে আলোচনা করতেছি। আচ্ছা, আর ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের পরিচিত যারা আছে তাদের কাছে এটা শেয়ার করে দিতে পারো। এছাড়া আমাদের ফেসবুক, আমাদের হোয়াটসঅ্যাপে একটা আলাদা গ্রুপ আছে। সেই গ্রুপে, এটা ফ্রি গ্রুপ, এখানে বিভিন্ন তোমার চাকরির সম্পর্কে বা কেমিস্ট্রি রিলেটেড জব সম্পর্কে বিভিন্ন আপডেট দেওয়া হয় ফ্রিতেই। এখানে তোমরা চাইলে যুক্ত হতে পারবে, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটা নক দিলেই হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার 01791801 329, এই নাম্বারে নক দিলেই তোমাদের গ্রুপে আমি অ্যাড করে দিব, যারা আর কি যুক্ত নেই। ঠিক আছে? আর যারা কোর্সে ভর্তি হতে চাও, তারাও এই নাম্বারে নক দিলেই তোমাদেরকে বিস্তারিত ইনফরমেশন দেওয়া হবে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমি একদম সহজভাবে, যতটা সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যায়, আমি চেষ্টা করতেছি ততটা সহজভাবে। একদম যারা এর আগে কিছু জানো না, মানে আমি ধরেই নিলাম যে কিছু পড়ো নাই তোমরা অনার্সে বা ইন্টারে, তাদের জন্য জিনিসগুলো আসলে ইফেক্টিভ হবে। ঠিক আছে? ক্লাসগুলো দেখার পর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আর কেমিস্ট্রির মতো সাবজেক্টে আগে আমাদের বেসিক শিখতে হবে, তারপর MCQ সলভ করতে হবে। না বুঝে মুখস্থ করলে হবে না। ঠিক আছে? আচ্ছা, তোমরা টপিক্সটা উল্লেখ করে দাও। ১ ঘন্টা ১৯ মিনিটের আমাদের অলরেডি ক্লাস হয়েছে। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণীটা দেখাবো। দেখাই আমরা। ঠিক আছে, লাইভ আর অল্প কিছু আমরা পরবর্তী দিন আমরা এর কিছু আ অন্যান্য যে টপিকসগুলো আছে সেগুলো দেখব। এটা অনেক বড় অধ্যায়, এবং এই অধ্যায় থেকে অনেক কোয়েশ্চেন থাকবে জৈব যৌগ থেকে। তো তোমরা তো বুঝতেই পারতেছো। অ্যালকিনের সাধারণ সংকেত, এগুলো আসলে বোঝানোর কিছু নেই, এগুলো তোমরা দেখে নিবা বই থেকে। এগুলো হাইলাইট করা মানে এগুলো পরীক্ষায় আসছে তোমার। অ্যালকোহলের সাধারণ সংকেত, কার্যকরীমূলক। আচ্ছা, যেটা দেখাতে চাচ্ছিলাম যে কতবার পরীক্ষা আসছে, ওটা তোমাদেরকে দেখাই। এখানে টা আছে। আচ্ছা, এখানে মূত্র থেকে ইউরিয়া কে তৈরি করে, এখানে কিছু ছক আছে। আঙুরে থাকে টার্টারিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, প্রাণীর চর্বি থাকে গ্লিসারিন সংশ্লেষণ। এগুলো বিজ্ঞানী শিলে, তার অবদান এই জিনিসগুলো বের করা। তারপর লামেরি, তিনি কি করছে, খাদ্যদ্রব্য ব্যবহার করে অব্যবহার্য রাসায়নিক দ্রব্যটিকে উৎস অনুসারে ৩টি শ্রেণীতে ভাগ করেন। মূত্র থেকে ইউরিয়া, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। এটা বিজ্ঞানী রাউলি। ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের তথ্য, এগুলো বেসিক তথ্য, আমরা সাধারণ বিজ্ঞানে এগুলো পড়ে থাকি। তারপরে এই যে MCQ এখান থেকে কিভাবে আসে দেখো, এই যে কোন যৌগের পুনর্বিন্যাস ফলে ইউরিয়া পাওয়া যায়,
অ্যামোনিয়াম সায়ানেট আমরা কিন্তু শুরুতে দেখছিলাম। দেখো আমি কিন্তু এই এমসিকিউর বাইরে তোমরা আমরা যা পড়াইছি দেখো এই সবই কিন্তু এমসিকিউতে আসছে। এই যে দেখো নিচের কোন যৌগে হাইড্রোজেন অনুপস্থিত? ক্লোরোপিক্রিন বা তো আমরা বলছি কাঁদুনে গ্যাস। শুরুতে আমি কিন্তু তোমাদের বলেছি এটা। দেখছো? এটা কিন্তু পরীক্ষা আসছে। এই যে দেখো এই আ অনেক মানে অ্যাডমিশন পরীক্ষা আসছে। এগুলোই আমাদের কিন্তু নিবন্ধনে এগুলোই আসবে। ঠিক আছে? এই টাইপের কোয়েশ্চেনই আসবে। এর বাইরে তেমন একদম আহামরি কঠিন হবে না। এরকমই হবে। এইগুলোই অনেকে ভুল করবে। ঠিক আছে? এর ভিতরেই প্রতিযোগিতা। তুমি যত অ্যাকুরেটলি তোমার বেসিক সহ পড়তে পারবা তত ভালো। এই যে দেখো আমি এমসিকিউ কিছু দেখাচ্ছি কিরকম আসতে পারে। ক্লোরোপিক্রিন আমরা কিন্তু এটার সংকেত আমি ১ম এ তোমাদের বলে দেই। এই যে দেখো যে কার্বন আছে কিন্তু ওই যে হাইড্রোজেনবিহীন জৈব যৌগ। হাইড্রোজেন নাই কিন্তু তারপরে জৈব যৌগ এই যে এই যৌগগুলো কিন্তু হাইড্রোজেনবিহীন। তারপর নিচের কোনটি বিষম চাকরি? দেখো কতবার পরীক্ষা আসছে অ্যাডমিশনে। ঠিক আছে? ফিউরান। আমি বই থেকে দেখাইছি তোমাদের অলরেডি। তারপর হেটারোসাইক্লিক যৌগ নিচের কোনটি? থায়োফিন। দেখেই আমরা চিনতে পারতেছি এই। তারপর নিচের কোনটি এলিসাইক্লিক যৌগ? সাইক্লোবিউটেন। আমরা ওখানে বইতে বই থেকেই কিন্তু এগুলো হুবহু বই থেকে। এ এ সাইক্লোঅ্যালকিন। হাজারীর বইটা তোমরা ভালোমতো পড়লে এই সব এমসিকিউ তোমার কাছে ইজি মনে হবে তখন। ২-১ টা যেটা কঠিন মনে হবে সেটা তুমি এরকম গোল মার্ক করে রাখবা এবং আমাদের যারা আমাদের সাপোর্ট গ্রুপ আছে যারা ব্যাচে ভর্তি আছো তোমরা গ্রুপে দিয়ে রাখো যে ভাই এটা আমি বুঝতে পারিনি। ঠিক আছে? নির্দ্বিধায়। এটা এখানে সবাই তোমরা শিখতে আসছো। ঠিক আছে? কেউ বেশি পারবে, কেউ কম পারবে এটা থাকবে। কিন্তু তারপরেও শেখায় কোনো মানে লজ্জা থাকা যাবে না। এখানে শিখতে আসছো তুমি দিয়ে রাখো যে ভাই এটা বুঝিনি আমি একটু ডিটেইলস বললে ভালো হয় বা এটা কিভাবে হইলো। এখানে ব্যাখ্যা আছে তারপরও তোমরা এটা পড়বা। আচ্ছা। তারপর তাহলে এই ধরনের অ্যাডমিশনের যে বইগুলো আছে তোমরা এটা আপাতত সংগ্রহ করে যারা আগে থেকে পড়তে চাও তারা পড়তে পারো। আর নিবন্ধনের জন্য কোনো কোয়ালিটিফুল বই এখনো আসে নাই বাজারে। এটা সিলেবাস বের হলে তো আসতে পারে। তাও দেখা যাক আমি সাজেস্ট করব তোমাদের। তারপর কার্বনের এই যে ফুলারিন কোন মৌলের রূপভেদ? খুব ইজি কোয়েশ্চেন। দেখো আমরা পড়ছি কার্বন। তারপর কার্বন যৌগের পরিমাণ অসংখ্য হওয়ার কারণ কি? ক্যাটেনেশন, পলিমারাইজেশন, আইসোমারাইজেশন সবগুলাই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এগুলা আমাদেরকে এই যে বই পড়ছে এখন তোমার এই জিনিসগুলো খুব ইজিলি সলভ করতে পারবা। এই যে আমি আশা করি এগুলো সবাই কারো কাছে এগুলো বাঁচবে না। এগুলো সবাই সলভ করতে পারবা। এই যে মূত্র থেকে ইউরিয়া নামক ঝাঁঝালো পদার্থ আ আহরণ করেন কে? রাউলি। এই যে একটু আগে আমি দেখালাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যৌগের উদাহরণ কোনটি? এই যে অ্যালকিন, এই যে C2H4 এর ভিতরে তোমার কি আছে? দ্বিবন্ধন আছে। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, বাকিগুলা এগুলা নেই। আচ্ছা তারপর দেখো হ্যাঁ, অ্যান্সার কি ঠিক আছে? আমরা এখানে একটু আঁকি। দ্বিবন্ধন আ আর এখানে ২ টা করে হাইড্রোজেন দেই। তারপর একটা ইয়াস অ্যান্সার ঠিক আছে। দ্বিবন্ধন কিন্তু C2H4 আচ্ছা তারপর অ্যালিফ্যাটিক যৌগের উদাহরণ কোনটি? এই যে এটা। তারপর এভাবে করে তোমরা কি করবা এই জিনিসগুলো আর বাকিগুলো এখানে কিন্তু এই যে এটা বিষম চাকরিক, এটাও বিষম চাকরিক, আর এটা চাকরিক। ঠিক আছে? আচ্ছা তাহলে এভাবে করে জিনিসগুলো কিন্তু কি করতে হবে? সল কোনটি জৈব যৌগ নয়? এই যে এই যে সঠিক উত্তর এখানে ২ টাই আছে। এই যে ক্যালসিয়াম CaC2 আর CS2 আচ্ছা তারপর এখানে এই যে আমরা পড়ছিলাম ধাতব কার্বাইড যারা আছে, তারপর কার্বনেট যারা আছে এগুলো সবই এই যে এখানে ব্যাখ্যা সহ দেয়া আছে। আচ্ছা তারপর জৈব যৌগের জনককে আমরা একদম শুরুতে পড়ছিলাম বিকিনিউক্লার। তারপরে এই যে এখন এগুলো তোমরা সলভ করে ফেলবা। এই যে দেখো এই যে অনেক এমসিকিউ আছে। অনেক এডমিশনে অনেক এমসিকিউ আছে। এগুলো তোমরা পড়লেই এগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা যেটা আমি দেখাতে চেয়েছিলাম তারপরে এই যে ছকগুলো আমি বই থেকে দেখাইছি এগুলো সব বইয়ের জিনিস আছে। এগুলো বইয়ে আছে সব। আচ্ছা তারপরে এখানে এই যে কোনটায় কি হাইব্রিডেশন থাকে, এই যে এই যৌগটায় কি হাইব্রিডেশন থাকে, তারপর এটা একটা সূত্র আছে। এটা আমি হাইব্রিডেশন অধ্যায় যখন পড়াবো তখন এই সূত্র দিয়ে দেখাবো যে একটা যৌগ থাকলে কিভাবে সূত্র দিয়ে তুমি বের করবা যে এটা আসলে কোন হাইব্রিডাইজেশন হবে। এটা একটা সূত্র দিয়ে বের করা যায়। তারপর খোলা শিকল যৌগগুলোতে সবগুলো কোনটিতে সবগুলো বন্ধন সিগমা? এই যে দেখছো পরীক্ষায় কিভাবে কোশ্চেন আছে। যে অ্যালকেনের সকল বন্ধনই সিগমা বন্ধন আমরা পড়েছিলাম। তাহলে CnH টয়েজেন প্লাস 2 এই ধরনের সংকেত যাদের আছে তাদের হলো এখানে সবগুলো সিগমা হবে। ঠিক আছে? তাহলে এখানে এই যৌগটায় যে CnH টয়েজেন প্লাস 2 এর সাথে এটা মিলে যায়। তাহলে n এর মান 10 তাহলে 10 টয়েজেন প্লাস 2 তাহলে 10 ইনটু আ তোমার এখানে টয়েজেন 2 ইনটু 10 প্লাস 2 তাহলে 20 প্লাস 2 ইকুয়াল টু 22 এইটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। তাহলে তুমি মিলাবা কোনটার সাথে অ্যালকেনের সাধারণ সংকেত মিলে। এই দুইটা তো আগেই বাদ কারণ এখানে অক্সিজেন আছে। তারপর এইটার সাথে এটা মিলাবা, তারপর এটা দেখবা যে এই সূত্রের সাথে মিলে কিনা। মিললে এটা হবে আর এটা তো মিলবে না দেখবা এটা CnH2 এটা কম।
মানে এটা হবে না। তার মানে অ্যান্সার হবে এইটা। এভাবে করে অপশন টেস্ট করো, এই জিনিসগুলো বের করা যায়। অ্যালকাইনের সাধারণ সংকেত দেখো, আমি কিন্তু একটু আগে দেখাইছি একটা ছক। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত এখান থেকে যে দেখো CnH2 আইজেন মাইনাস, অ্যালকাইনের মাইনাস, ঠিক আছে? আর অ্যালকিনেরটা এখানে হবে এইটাই যে অ্যালকিন, CnH2 আইজেন। এই তাহলে অক্সিজেনের হাইব্রিডাইজেশনের সাধারণ সংকেত কোনটি? অক্সিজেন এখানে এটা সূত্র দিয়ে বের করা যায়। এটা হলো এখানে sp3। এটা বিস্তারিত দেখাবো হাইব্রিডাইজেশন। আপাতত জৈব যৌগের যেগুলো পড়াইছি সেগুলো। অ্যালকিনের কার্বন কার্বন দৈর্ঘ্য কত পরীক্ষা আসছে দেখো, 0.134। এগুলোই আসবে নিবন্ধনে, আর কি আসবে? এগুলোই তোমার পরীক্ষায় আসবে। এখানে বলছে পাই বন্ধনের সংখ্যা কত। পাই বন্ধন আমরা কি দ্বিবন্ধন, তাহলে এখানে আছে তোমার এখানে তিনটা পাই বন্ধন কয়টা এখানে যৌগটিতে মোট পাই বন্ধনের সংখ্যা কত? আচ্ছা, এখানে সিগমা কার্বন হাইড্রোজেন, আচ্ছা এখানে এই যে হাইড্রোক্সিল এখানেও আছে, এখানে একটা একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, টোটাল তিনটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে তোমার আর কি আছে এখানে? উম, হ্যাঁ, এটা এটা দেখো এভাবে থাকে, এভাবে থাকে জিনিসটা, এই যে CHO। তাহলে এখানে একটা পাই বন্ধন আছে না, একটা একটা একটা, টোটাল তিনটা। এভাবে করে এমসিকিউ গুলো আমরা দেখবো। তোমরা এগুলো পড়ে ফেলবা, এগুলো তেমন কঠিন কিছু না। যেগুলো আমাদের কঠিন বা ম্যাথমেটিক্যাল সেগুলো আমি সলভ করিয়ে দেবো তোমাদের। এগুলো বই রিডিং পড়লে ওই রিডিং থেকে এগুলো সব আসছে। আচ্ছা, তারপর এই যে ফাংশনাল গ্রুপ থেকে দেখো কতবার কত জায়গায় পরীক্ষা আসছে, দেখো কত অ্যাডমিশনে আসছে, দেখো শেষ নাই। এই যে দেখো, এই যেখানে এই সাইডে দেওয়া আছে, এই যে বোর্ড দেওয়া আছে, দেখো এই যে কতবার আসছে দেখছো। এই তাহলে এগুলো অবশ্যই আমাদের সবগুলোই পড়তে হবে, এই এখানে দেয়া আছে। আর ক্রমটা আমাদের লাগবে, নামকরণ, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব নামকরণটা কিভাবে করব। আচ্ছা, মোটামুটি নামকরণটা একবার বেসিক জানতে হবে। তাহলে এই যে সমগোত্রীয় শ্রেণীর এই জিনিসগুলো পড়বা। তারপর আমাদের এখানে জৈব যৌগের যে নামকরণ, নামকরণটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত তোমরা ভালো মতো এগুলো মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, তারপর এখানে একটা ছক যে আছে, যে এখানে এই ছকটা দেয় নাই সমগোত্রীয় শ্রেণীর সিরিজের যে ছকটা, যে এই যে অগ্রাধিক্রমের ছকটা, এটা এই ছকটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের লাগবে যে কার অগ্রাধিকার বেশি, কার এটা তোমরা পড়ে ফেলবা। নেক্সট দিন আমরা নামকরণের কিছু বেসিক শিখাবো শুধু। এখানে এতটা ডিটেলস আমাদের দরকার নেই। নামকরণ বেসিক যদি নামকরণ আসে, কারণ এবং বিভিন্ন যৌগের আমাদের নামকরণ করা দরকার হতে পারে, এই জন্য এটা শিখে রাখতে হবে। এবং অনেক সময় ভাইবায় গেলেও এরকম নামকরণ দেয়, অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে যে এই যৌগটার নামকরণ করে দেখাও, এটা কি হবে, এটার নাম কি? ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের বেসিক শিখতে হবে, যেহেতু আমাদের এমসিকিউর পর সরাসরি ভাইবে একসাথে আমাদের ভালো মতো বেসিক সহই আমাদেরকে প্রিপেয়ার করে সব কিছু মোটামুটি ধারণা নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আজকে এই যে আমরা জৈব যৌগের যে বেসিক কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো তোমরা এই বই থেকে যা যা আমি দাগাই দিলাম এই জিনিসগুলো পড়বা, এবং সাথে যে এমসিকিউ গুলোর কথা এখানে বললাম এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে। যে এখানে অনেক এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলো তোমরা প্র্যাকটিস করো। কোনোটা অসুবিধা হলে, আচ্ছা এখানে একটা এমসিকিউ অসুবিধা হতে পারে, আমি একটু সেটা একটু দেখাই। এই যে সক্রিয়তা কোনটার বেশি, এই যে সক্রিয়তা সিরিজ, এই সক্রিয়তা সিরিজ আমাদের মুখস্থ করতে হবে যে কার আগে কে আছে, কার পরে কে আছে। দেখো কার্বক্সিলিক অ্যাসিড সবার উপরে, এই যে তার সঙ্গে এই যে উপর তীর চিহ্ন, মানে উপরের দিকে যত উঠবো আমাদের সক্রিয়তা তত বাড়তে থাকবে। বলবে যে নিচের কোনটি সক্রিয়তা বেশি, তাহলে এভাবে আমরা যার উপরে অবস্থান হবে তার সক্রিয়তা বেশি হবে। আচ্ছা, তাহলে দেখো অ্যাসিড অ্যাসিড জাতক আমরা একটু এখানে সংক্ষেপে শর্টকাটে মনে রাখা যায় যে প্রথমে সবথেকে বেশি হলো অ্যাসিড জাতক যারা আছে তাদের সক্রিয়তা সবথেকে, সরি অ্যাসিড যারা আছে তাদের সক্রিয়তা সবথেকে বেশি। তারপর হলো অ্যাসিড জাতক যারা আছে, অ্যাসিড থেকে উৎপন্ন যেসব জাতক আছে তারপর তাদের। তারপর হলো ত্রিবন্ধন বিশিষ্ট যৌগের সক্রিয়তা বেশি। তারপর হলো দ্বিবন্ধন বিশিষ্ট সক্রিয় যৌগের সক্রিয়তা বেশি। তারপর হলো একক বন্ধন বিশিষ্ট যৌগের সক্রিয়তা বেশি। এভাবে সিরিয়াল করে তোমরা মোটামুটি এখানে আ এই যে ছকটা খুব নিচে ক্রমানুসারে চিন্তা করলে আমরা চাইলে এই জিনিসগুলো একটু আ সমাধান করতে পারি। ঠিক আছে? এই যে এখানে সায়ানো এই পর্যন্ত, হ্যাঁ, এগুলো তো গ্রুপ, এই যে অ্যাসিড থেকে জাতক। তারপর এখানে ত্রিবন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন। ঠিক আছে? এই তারপর এগুলো আবার আলাদা কিছু গ্রুপ আছে। এই যে দ্বিবন্ধন বিশিষ্ট, ত্রিবন্ধন বিশিষ্ট। এদের আবার একদম নিচে থাকবে সক্রিয়। এই যে ইথার, তারপর অ্যালকিন, ঠিক আছে? অ্যালকাইন, এদের আবার একদম নিচে থাকবে। এই।
তাহলে প্রথমে কি অ্যাসিড যারা আছে তাদের সব থেকে বেশি অ্যাসিড জাতকের হবে, তারপর তারপর ত্রিবন্ধন বিশিষ্ট, এই যে ত্রিবন্ধন বিশিষ্ট যে সায়ানো এবং এই যে এই ধরনের যৌগগুলা তাদের সক্রিয়তা বেশি। তারপর দ্বিবন্ধন বিশিষ্ট যে যৌগগুলো আছে এবং অ্যালডিহাইড এবং কার্বনিল থাকলে অ্যালডিহাইডের বেশি হবে, কার্বনিলের পরে হবে। তারপর হবে একক বন্ধন বিশিষ্ট যারা আছে ওএইচ, এসএইচ, এনএইচ। এই যে এই পর্যন্ত এখানে দেয়া আছে OH, SH, NH2, এই যে এই পর্যন্ত দেওয়া আছে। এই পর্যন্ত তুমি এই যে শর্ট ট্রিক্স দিয়ে মনে রাখতে পারবা। আর বাকিগুলো একটু মনে রাখবা যে বাকি একদম সর্বনিম্নে কারা আছে এগুলো বোর্ডে আছে, যে ইথার। তারপর এর নিচে যদি কারো এইগুলো বাদে যেগুলো দেখবা সেগুলো মনে করবা যে এগুলো আছে ওদের নিচে, মানে ওদের থেকে কম। এই যে নাইট্রোমূলক, হ্যালাইট, অ্যালকাইল, ব্যাসিটিলিন, অ্যালকিন, এই জিনিসগুলো হলো সক্রিয়তা সব থেকে কম। এভাবে করে আমরা এগুলা এনালাইসিস, তাহলে এই যে দেখো পরীক্ষা আসছে যে সক্রিয়তা সব থেকে বেশি। তাহলে এই যে আগে অ্যাসিড গ্রুপের সক্রিয়তা বেশি, তাহলে অ্যাসিড গ্রুপ কোনটা এখানে? এই যে ডি নম্বরে, তার মানে এটা অ্যান্সার হবে। তারপরে এইটা দেখো, এই যে এখানে বলছে যে টারশিয়ারি কোয়াটার্নারি কার্বন পরমাণুর সংখ্যা যথাক্রমে অণুতে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটার্নারি বা কার্বন পরমাণুর সংখ্যা যথাক্রমে, এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। তাহলে আমি এটা যৌগ দিয়ে দেবে, বলবে যে এটার ভিতরে কয়টা প্রাইমারি কার্বন আছে, কয়টা সেকেন্ডারি আছে, কয়টা টারশিয়ারি আছে, কয়টা কোয়াটার্নারি আছে, মানে 4 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি। তাহলে এটা কিভাবে বের করবা তুমি? এইটা বের করার ওয়ে হলো তোমাকে এখানে গাঠনিক সংকেতটা লিখতে হবে। এটার গাঠনিক সংকেতটা লিখে ফেলবা। এই যে কার্বন, এই যে CH3, এখানে এই কার্বনের সাথে 3টা CH3 আছে, 3টা আমি লিখলাম। তারপর এই কার্বনের সাথে একটা CH2 আছে, এটা আমি লিখলাম। চাইলে হাইড্রোজেন দুইটা দুই পাশেও দেখাতে পারো। তারপর এখানে এই কার্বন, এই যে CH আছে, মানে মেইন শিকলটা আগে আঁকলাম আমি। 3টা এখানে কার্বন আছে। তারপর বাকিগুলো হলো এর সাথে ফাংশনাল গ্রুপ, এই যে মিথাইল গ্রুপ এখানে 2টা আছে, 2টা আমি দুই পাশে লিখলাম। এখন দেখো প্রাইমারি কোনটা? প্রাইমারি মানে যে কার্বনের সাথে শুধুমাত্র একটা কার্বন যুক্ত আছে তারা হলো প্রাইমারি কার্বন। ঠিক আছে? তাহলে এখানে এই যে এইটা হলো প্রাইমারি কার্বন। ঠিক আছে? আচ্ছা। তারপর দেখো এখানে কি বলছে? প্রথম প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটার্নারি যথাক্রমে কয়টা? তারপর টারশিয়ারি কার্বন এখানে এই যে এখানে একটা, এই যে টারশিয়ারি একটা। তারপর দেখো পরবর্তী টারশিয়ারি মানে এখানে 3 ডিগ্রি কার্বন, মানে এই কার্বনের সাথে 3টা কার্বন যুক্ত থাকবে। 1, 2, 3। এই কার্বনের হাতে 3টা কার্বন আছে। তারপর এই কার্বনের সাথে কয়টা আছে দেখো, এইটা হলো সেকেন্ডারি কার্বন। এই কার্বনের সাথে 2টা কার্বন আছে, এই একটা আছে, এই একটা আছে। আর এইটা হলো কোয়াটার্নারি কার্বন। এই কার্বনের সাথে 4টা তোমার কি আছে? 4টা কার্বন যুক্ত আছে। তাহলে এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, একটা। তাহলে দেখবা যে কোন কার্বনের সাথে কয়টা আছে। একটা শুধু একটা কিছু না মানে শুধু একটা কার্বন যুক্ত থাকলে এক এই কার্বনের সাথে একটা, তার মানে এটা প্রাইমারি। তাহলে এরকম প্রাইমারি আছে কয়টা এর ভিতরে? প্রাইমারি আছে টোটাল 5টা। এই একটা, এই কার্বনের সাথে এই একটা, এই কার্বনের সাথে একটা, 2টা। তারপর এই প্রত্যেকের সাথে একটা একটা করে, তারপর এইটাও একটা করে কাউন্ট হবে। মানে টোটাল এখানে 3টা, 4টা, এখানে একটা, 5টা। ঠিক আছে? এভাবে করে এই জিনিসগুলা কাউন্ট হবে। তাহলে টোটাল এখানে 5, 1, 1, 1। ঠিক আছে? তাহলে এভাবে করে আমাদেরকে এই জিনিসগুলা কাউন্ট করতে হবে। আচ্ছা। ঠিক আছে। তারপর এখানে অ্যানহাইড্রাইড মূলকের গাঠনিক সংকেত, এই যে ওখানে ওই যে ছক থেকে এখানে পড়বা। তো এই যে এখানে এমসিকিউ গুলা যেগুলো আছে বোর্ডে বিগত সালে আসছে বা বিভিন্ন এডমিশন পরীক্ষা আসছে, এগুলো দেখলেই আমাদের জন্য এনাফ। তারপর আমরা নেক্সট দিন নামকরণের ক্লাস এবং আহ, সাথে বেনজিন রিলেটেড কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তোমরা এগুলাই সলভ করতে, আমি এমসিকিউ শিটটা দিয়ে দেবো, তোমাদের গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে আহ, এ- আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।